আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ। রেসিডেন্সি অথবা নন রেসিডেন্সি, ক্যারিয়ার অফ টাইম আর ক্যারিয়ার অফ চ্যালেঞ্জ। যারা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পছন্দ করে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রেসিডেন্সি এবং নন রেসিডেন্সি কোর্সে অংশগ্রহণ করতে পারে। আমি ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন, এমডি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছে, ফাইনাল পরীক্ষার্থী। আপনাদেরকে নিয়ে আসছি মাইক্রোবায়োলজি নিয়ে আমাদের সুন্দর এক আলোচনার এই পর্যায়ে। আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো মাইক্রোবায়োলজি 1 অর্থাৎ ব্যাকটেরিওলজি লেকচার নিয়ে। মাইক্রোবায়োলজি 1 অর্থাৎ ব্যাকটেরিওলজি লেকচারের শুরুতেই আমরা আপনাকে বিগত সালের কিছু প্রশ্ন আমরা আপনাকে দেখাবো। তার আগে রেসিডেন্সি পরীক্ষার সিলেবাসটা আমরা আপনাকে দেখাবো। রেসিডেন্সি পরীক্ষার সিলেবাস এফসিবিএস পার্ট 1 রেসিডেন্সি এবং নন রেসিডেন্সি দুই ধরনের সিস্টেম চালু থাকলেও রেসিডেন্সি পরীক্ষার জন্য আমাদের বেসিক নির্ভর পড়াশোনা করতে হয়। বেসিক নির্ভর পড়াশোনার মধ্যে দেখেন প্রথমত অ্যানাটমি। সেই ছোট্টবেলায় প্রথম বর্ষে অ্যানাটমি পড়ে এসেছিলেন। অ্যানাটমি থেকে 25 মার্কের প্রশ্ন সাধারণত থাকে। মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিক্স, বেসিক এবং প্যারাক্লিনিক্যালি 4টা ফ্যাকাল্টিতে পরীক্ষা হলেও অ্যানাটমি থেকে 20 থেকে 25টা প্রশ্ন থাকে। সাধারণত সার্জারি ফ্যাকাল্টিতে অ্যানাটমির প্রশ্ন একটু বেশি থাকে। মেডিসিন, সার্জারি এবং পেডিয়াট্রিক্স এর মধ্যে মেডিসিন পেডিয়াট্রিক্সে অ্যানাটমির প্রশ্ন একটু তুলনামূলক কম থাকে, তাও 20-এর কম না। সার্জারি এবং বেসিক প্যারাক্লিনিক্যাল ফ্যাকাল্টিতে অ্যানাটমির প্রশ্ন একটু বেশি থাকে। অ্যানাটমি থেকে 20 থেকে 25 এইরকম, সাধারণত মেডিসিন এবং পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টি থেকে 20টার কাছাকাছি প্রশ্ন থেকে থাকে। অ্যানাটমিতে এই 25 মার্কের প্রশ্ন আমরা পেতে পারি। ফিজিওলজি থেকে সকল ফ্যাকাল্টিতে খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয়। সব মিলিয়ে প্রায় 30টার মতো প্রশ্ন হয়ে থাকে ফিজিওলজিতে। এরপরে বায়োকেমিস্ট্রি 10টার মতো প্রশ্ন হয়ে থাকে। প্যাথোলজিতে 30টা প্রশ্ন হয় সকল ফ্যাকাল্টিতে। ফার্মাকোলজি, যারা মেডিসিন এবং পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টিতে পরীক্ষা দেন তাদের ফার্মাকোলজির পরীক্ষার প্রশ্ন থাকে 20টা। যারা আপনার সার্জারি এবং বেসিক এবং প্যারাক্লিনিক্যাল ফ্যাকাল্টিতে পরীক্ষা দিয়ে থাকে তাদের ফার্মাকোলজির প্রশ্ন একটু কম হয়, এই 17-18টা এরকম প্রশ্ন হয়ে থাকে, তাও 20-এর কাছাকাছি। তো আমাদের আজকের কাঙ্ক্ষিত সাবজেক্ট মাইক্রোবায়োলজি থেকে রেসিডেন্সি পরীক্ষায় সাধারণত 35 থেকে 40টা প্রশ্ন হয়ে থাকে। যদি 200 মার্কের পরীক্ষা হয়, 100 মার্কের পরীক্ষা হলে নাম্বারটা কমে 20-এ চলে আসে। মাইক্রোবায়োলজি টোটাল ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, প্যারাসাইটোলজি, মাইকোলজি এবং সবশেষ ইমিউনোলজি মিলিয়ে 35 থেকে 40টা প্রশ্ন হয়ে থাকে। এই 35 থেকে 40টা প্রশ্ন যদি নন রেসিডেন্সি অর্থাৎ এমফিল ডিপ্লোমা কোর্স হয় তখন সংখ্যাটা একটু কমে আসে, অর্ধেক হয়ে যায়, 18 থেকে 20টা প্রশ্ন হয়ে থাকে। এছাড়া আছে ক্লিনিক্যালের মধ্যে 50 থেকে 60টা প্রশ্ন হয়ে থাকে। সাধারণত 50টা প্রশ্নই থাকে, কোনো সময় 60টা। তবে কিছু কিছু প্রশ্ন কিন্তু ওভারল্যাপ থাকে। আপনি অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোমাইক্রো, ফার্মা যখন পড়বেন, এই 5টা টপিকের কিছু কিছু প্রশ্ন, কিছু কিছু টপিক কিন্তু ওভারল্যাপ থাকে। দেখা যায় বেসিক পড়লেও সেই টপিকগুলো আনসার করা যায়, আবার ক্লিনিক্যাল পড়লেও সেই টপিকগুলো আনসার করা যায়। এই ওভারল্যাপ টপিকগুলোকে যদি আমরা বাদ দিই, পিওরলি শুধু ক্লিনিক্যাল অংশ, এখান থেকে 40-এর বেশি প্রশ্ন আসলে থাকে না। তার মানে 160টা প্রশ্ন কিন্তু বেসিক থেকে থাকে। বেসিকটাকে খুব ভালোভাবে গ্র্যাব করতে পারলে রেসিডেন্সি এবং নন রেসিডেন্সি দুইটাই আপনার পকেটে। তো রেসিডেন্সি এবং নন রেসিডেন্সির আমাদের আলোচনার এই পর্যায়ে আমরা আপনাকে দেখাবো আমাদের পরবর্তী অংশ ক্লিনিক্যাল। যারা বেসিক এবং প্যারাক্লিনিক্যালে পরীক্ষা দিবেন তাদের জন্য মেডিসিন এবং সার্জারি পড়তে হবে। যে 40টা ক্লিনিক্যাল প্রশ্ন আসবে, তার মধ্যে 25টার মতো প্রশ্ন থাকবে মেডিসিন ফ্যাকাল্টির, আর 15টার মতো প্রশ্ন থাকবে সার্জারি ফ্যাকাল্টির। যারা মেডিসিন ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের জন্য ডেভিডসন পড়তে হবে। যারা সার্জারি ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের জন্য পড়তে হবে বেইলি এন্ড লাভ। যারা পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের জন্য পড়তে হবে নেলসন। অথবা বাংলাদেশে আমাদের প্রিয় একজন লেখক আছে প্রফেসর আবিদ মোল্লা স্যার, তার স্টেপ অন টু পেডিয়াট্রিক্স বইটা পড়লেও চলবে। একটা কথা একদম প্রিপারেশনের শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখছি, আমাদের 3টা সাবজেক্টের ডিগ্রির নাম কিন্তু এমডি। একটা হচ্ছে অ্যানাস্থেসিওলজি, একটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং একটা হচ্ছে রেডিওলজি এন্ড ইমেজিং। ডিগ্রির নাম এমডি, কিন্তু পরীক্ষা হয় সার্জারি ফ্যাকাল্টিতে। একই রকম ভাবে যদি আপনি এমফিল ডিপ্লোমা কোর্সে ভর্তি পরীক্ষা দিয়ে থাকেন, অ্যানাস্থেসিওলজি ডিপ্লোমা ইন অ্যানাস্থেসিওলজি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ডিপ্লোমা কোর্স নাই, তাই এটা নিয়ে চিন্তা করতে হবে না। আর একটা হচ্ছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর
উপরে ডিএমআরডি একটা কোর্স আছে, তার পরীক্ষা সার্জারি ফ্যাকাল্টিতে হয়ে থাকে। সুতরাং এই ব্যাপারটা খেয়াল রেখে আমাদের প্রিপারেশন নিতে হবে। কেউ যদি অ্যানাস্থেসিওলজি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন কিংবা রেডিওলজির পরীক্ষা দিতে চায়, তাকে কিন্তু সার্জারি ফ্যাকাল্টির পড়াশোনা করতে হবে। অর্থাৎ এফসিপিএস পার্ট 1 যাই থাকুক, রেসিডেন্সি পরীক্ষা অথবা নন রেসিডেন্সির জন্য তাকে সার্জারি ফ্যাকাল্টির বেইলি এন্ড লাভ বেসড প্রিপারেশন নিতে হবে, বেইলি এন্ড লাভ ভিত্তিক প্রিপারেশন নিতে হবে। প্রিয় চিকিৎসকবৃন্দ, আমরা আপনাকে নিয়ে চলে যাব এই জাস্ট গত বছর যে পরীক্ষা হলো 2023 সনের সর্বশেষ প্রশ্ন, এমফিল ডিপ্লোমা কোর্সের পরীক্ষার প্রশ্ন। তারপরে আমরা তার আগের বছরের রেসিডেন্সি পরীক্ষার প্রশ্ন দেখে মূল আলোচনায় আমরা ঢুকে যাব। দেখেন, প্রথমে একটা প্রশ্ন আছে প্লাজমিড। প্লাজমিডের এই প্রশ্নটা আসলে খুবই খুবই সহজ, চমৎকার একটা প্রশ্ন। এই প্লাজমিডের প্রশ্নটা সবাই পরীক্ষার হলে দেখে মনে করেছে এই প্রশ্নটা বোধহয় কামাল ভাই করেছে। প্লাজমিড থেকে প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন ছিল মিল্ক বোর্ন ডিজিজ কি আছে, এটা আমাদের শীত থেকে প্রশ্নটা হয়েছে, খুব সহজ একটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন ছিল পোস্ট স্প্লিনেক্টমি সেপ্টিসেমিয়া কি করে থাকে, ক্যাপসুলেটেড অর্গানিজম গুলো পোস্ট স্প্লিনেক্টমি সেপ্টিসেমিয়া করে থাকে। ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ নিশেরিয়া মেনিনজাইটিস, এটা আমরা খুব গুছিয়ে দিয়ে থাকি সুন্দর করে। নিশেরিয়া মেনিনজাইটিস, নিশেরিয়া গনোরি, এগুলো আমরা পড়িয়ে থাকি। 5 নম্বর প্রশ্ন ছিল প্যারাসাইটস দ্যাট হ্যাজ ইন্টারমিডিয়েট হোস্ট অ্যাজ পার্ট অফ ইটস লাইফ সাইকেল, জীবনের একটা পর্যায়ে তার ইন্টারমিডিয়েট হোস্ট কার কার আছে, এটা আমরা ক্লাসে পড়িয়ে দিয়ে থাকি। ভাইরোলজি থেকে প্রশ্ন আসছে কি দেখেন, ভাইরাস ট্রান্সমিটেড থ্রু হেমাটোজেনাস রুট, ব্লাডের মাধ্যমে কোন কোন ভাইরাস ছড়ায়। ভাইরাস অ্যাসোসিয়েটেড উইথ ভেসিকুলার র্যাশ, ভেসিকল তৈরি করে, মানে ফোসকা তৈরি করে কারা কারা। পরীক্ষা প্রশ্ন আসছে অনকোজেনিক ভাইরাস কারা, এটা পরীক্ষায় আমরা খুব গুরুত্ব দিয়ে পড়ে থাকি, ক্লাসে মুখস্থ করিয়ে থাকি, অফলাইন ক্লাস যেহেতু আপনার মুখস্থ করার সুযোগ নেই। ক্যান্ডিডা অ্যালবিকান্স থেকে একটা এসবি আসছে, ক্যান্ডিডা অ্যালবিকান্স এসবি, এটা গতবার আসছে। গতবার ডিপ্লোমা পরীক্ষা থেকে এসবি এর শুরু, ডিপ্লোমা পরীক্ষা থেকে এসবি আসছে, আমরা সেটা দেখেছি। এসবি 2 এটা পরীক্ষা আসছে অটোক্লেভ মানে স্টেরিলাইজেশন থেকে আসছে। আরেকটা এসবি আসছে এইচআইভি থেকে। সুতরাং যে কোনো ভাবে পরীক্ষা প্রশ্ন আসুক, আপনাকে কেউ দাবায় রাখতে পারবে না। 2023 রেসিডেন্সি পরীক্ষার প্রশ্ন আমরা একটু দেখি। প্রশ্ন ছিল ব্যাকটেরিয়া লেকিং সেল ওয়াল, কোন কোন ব্যাকটেরিয়ার সেল ওয়াল নাই, সেল ওয়াল কার কার নাই। এরপরে দেখেন এক্সোটোক্সিন মেডিয়েটেড ডিজিজ, টক্সিন থেকে প্রশ্ন আসছে। প্যাথোজেন্স আইসোলেটেড ফ্রম পেশেন্টস উইথ ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, ভ্যাপ। মেকানিক্যাল ভেন্টিলেটরে একটা পেশেন্ট আছে, তার কি কি কজ নিউমোনিয়া করে। নজোকোমিয়াল নিউমোনিয়া, এটা হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার একটা পার্ট। 5 নম্বর প্রশ্ন এটিপিক্যাল মাইকোব্যাকটেরিয়া কারা। রিগার্ডিং স্টেরিলাইজেশন, ল্যাপারোস্কোপিক ইনস্ট্রুমেন্ট কেমনে স্টেরিলাইজ করা হয়, স্টেরিলাইজ থেকে পরীক্ষা প্রশ্ন আসে। এরপরে দেখেন অ্যাকিউট ডায়রিয়ার কমপ্লিকেশন, প্রশ্ন আসছে ভাইরাস কার ডাবল স্ট্যান্ডার্ড জিনোম আছে। ডিএনএ ভাইরাসের সবার ডাবল স্ট্যান্ডার্ড আছে, একটা ব্যতিক্রম, আর আরএনএ ভাইরাসের মধ্যে সবার সিঙ্গেল স্ট্যান্ড, 2টা ব্যতিক্রম। প্রশ্ন আসছে ক্রনিক হেপাটাইটিস ভাইরাস, আগেরবার আসছিল অ্যাকিউট হেপাটাইটিস, এবার আসছে ক্রনিক হেপাটাইটিস ভাইরাস। এরপরে ভাইরাস কারা কারা হেমোরেজিক ফিভার করে, সিস্ট কার কার স্টুলে পাওয়া যায়, প্যারাসাইটোলজির প্রশ্ন। ডিজিজ ট্রান্সমিটেড উইথ টিক বাইট, প্যারাসাইটোলজির প্রশ্ন। লিভারকে কোন কোন প্যারাসাইট ধরে। আমরা আগের বছরের 2022 সালের রেসিডেন্সি পরীক্ষার প্রশ্ন একটু দেখে ফেলি। আমরা ব্যাকটেরিয়াল এজেন্টস অফ নিউনেটাল মেনিনজাইটিস, বাচ্চাদের মেনিনজাইটিস করে কারা, ব্লাডি ডায়রিয়া করে কারা, অনকোজেনিক মাইক্রোবিয়াল এজেন্ট, কোনো না কোনো ফর্মে এই প্রশ্নটা আসে। নন রেসিডেন্সি পরীক্ষার প্রশ্ন দেখি আমরা। এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্ট কেমনে স্টেরিলাইজ করা হয়, একই রকম প্রশ্ন। ব্যাকটেরিয়া অ্যাসোসিয়েটেড উইথ ফুড পয়জনিং, কন্ডোলোমাটা ইকুমিনিটা কারা করে, সেকেন্ডারি সিফিলিসের বৈশিষ্ট্য। ভ্যাকসিন থেকে একটা প্রশ্ন আসছে রিগার্ডিং লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, আরেকটা প্রশ্ন, একই প্রশ্ন আসছে। এরপরে দেখেন আমরা যাই আপনাকে নিয়ে আমাদের আজকের রেলিভেন্ট টপিক ব্যাকটেরিয়োলজি। ব্যাকটেরিয়োলজি থেকে গত প্রশ্নগুলো আমরা ঘেটে দেখেছি। নন রেসিডেন্সি পরীক্ষায় ব্যাকটেরিয়োলজি থেকে 6টা প্রশ্ন আসে। নন রেসিডেন্সি পরীক্ষায় ব্যাকটেরিয়োলজি থেকে 6টা প্রশ্ন আসে। নন রেসিডেন্সি হলে কোশ্চেন 6টা, আর রেসিডেন্সি হলে কোশ্চেন আসবে, রেসিডেন্সিতে ব্যাকটেরিয়োলজির কোশ্চেন আসবে 12 থেকে 15টা। রেসিডেন্সি যেহেতু 200 মার্কের পরীক্ষা হয়, 200 মার্কের পরীক্ষায় ব্যাকটেরিয়োলজি থেকে 12 থেকে 15টা প্রশ্ন আসবে। আমরা যদি আপনাকে দেখাই প্রবেবল রেসিডেন্সি কোশ্চেন, মনে রাখবেন একটা কথা, কখনোই
বিএসএমএম কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসবে এরকম কোন নির্দিষ্ট সিলেবাস বন্টন করেনি বা প্রকাশ করেনি। আমরা আগের সালের প্রশ্নগুলো ঘেটে, বিভিন্ন সালে পরীক্ষায় আসা প্রশ্নগুলো ঘেটে এটা দেখেছি যে মাইক্রোবায়োলজি থেকে 35 থেকে 40টা প্রশ্ন আসে। এই 35 থেকে 40টা প্রশ্নের 12 থেকে 15টা প্রশ্ন থেকে ব্যাকটেরিওলজি থেকে, এছাড়া ভাইরোলজি থেকে প্রশ্ন থেকে 12 থেকে 15টা, প্যারাসাইটোলজি থেকে প্রশ্ন থেকে 6 থেকে 7টা, মাইক্রোলজি থেকে প্রশ্ন থেকে 3 থেকে 4টা। এই টোটাল 35 থেকে 40টা মাইক্রোবায়োলজির প্রশ্ন, এর সাথে 6টা প্রশ্ন আসে ইমিউনোলজি থেকে। ইমিউনোলজির উপর আলাদা ক্লাস হবে আপনাদের। ব্যাকটেরিওলজি থেকে 12টা থেকে 15টা প্রশ্নের জেনারেল ব্যাকটেরিওলজির প্রশ্ন থেকে 7 থেকে 8টা, আর ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজির প্রশ্ন থেকে 7 থেকে 8টা। জেনারেল ব্যাকটেরিওলজি এই 7 থেকে 8টা প্রশ্ন আমাদের এই স্লাইডে দেখানো 12 থেকে 12টা টপিক পড়লেই পরীক্ষায় কমন। এই স্লাইডে দেখানো 12টা টপিক আমরা এখন আপনাকে ধীরে ধীরে মুখস্থ করাই দিব। যেহেতু আমাদের অনলাইন ক্লাস, আপনি আমার ক্লাস লেকচার শুনছেন, আমি আপনার ফিডব্যাক শুনছি না, আপনি আমার সাথে সাথে বারবার পড়বেন, পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে। মাইক্রোবায়োলজির যে লেন্স বইটা, এটা পড়তে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনি ওখান থেকে পাঠ উদ্ধার করতে আপনার কষ্ট হবে। আমরা আপনার জন্য যে শীটটা উপহার দিয়েছি শীটটা পড়লে চলবে। এই শীটটাই আপনার জন্য যথেষ্ট। এই 12টা টপিক থেকেই আমরা পরীক্ষায় সালের যতগুলো প্রশ্ন আসছে কমন পেয়েছি। লাল যে অংশগুলো দেখানো হচ্ছে, এখান থেকে ফ্রিকুয়েন্টলি পরীক্ষার প্রশ্ন আসছে। ফ্রিকুয়েন্টলি পরীক্ষা প্রশ্ন এসছে লাল যে টপিক গুলো, আর বাকিগুলো থেকেও পরীক্ষা প্রশ্ন এসছে কম আসছে। এই জন্য এটা হচ্ছে টোটাল একটা ডিসকাশন। আমরা যদি আপনাকে নিয়ে যাই আপনাদের শীটের মধ্যে পেজ নাম্বার 5, তাহলে চলেন আমরা চলে এসে পেজ নাম্বার 5। আমাদের এবারের লেকচার কিন্তু 12তম এডিশনের যে জেনেসিসের শীটটা আছে তার সাথে মিলবে। অন্য এডিশনের শীট যদি আপনি হাতে রাখেন তাহলে পেজ নাম্বারের সাথে আমি যে টপিকের নাম বলবো আপনি টপিকটাতে ঢুকে যাবেন, পেজ নাম্বারটা আপনি নিজে অ্যাডজাস্ট করে নেবেন। আমাদের এবারের যে লেকচার, এবারের যে কথা, 12তম এডিশনের শীট এর সাথে অ্যাডজাস্টেবল, ঠিক আছে। পেজ নাম্বার 5-এ দেখেন আমরা ব্যাকটেরিয়ার এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল স্ট্রাকচার একটা চার্ট দিয়েছি। এসেনশিয়াল স্ট্রাকচার, একটা ব্যাকটেরিয়াতে 6টা এসেনশিয়াল স্ট্রাকচার আছে। সবাই একটু খেয়াল করেন, পেজ নাম্বার 5। এসেনশিয়াল স্ট্রাকচার হচ্ছে 6টা। দেখেন, সেল ওয়াল, সাইটোপ্লাজমিক মেমব্রেন, রাইবোজোম, নিউক্লিওয়েড, মেসোজোম এবং পেরিপ্লাজম। এই 6টা এসেনশিয়াল স্ট্রাকচারের মধ্যে সেল ওয়াল আর পেরিপ্লাজম সম্পর্কে আমাদের ডিটেলস পড়তে হবে। চলুন আমরা দেখি সেল ওয়াল সম্পর্কে আমরা কি ডিটেলস আলোচনা রেখেছি। পেজ নাম্বার 6-এ আমরা খুঁজে পাবো সেল ওয়াল সম্পর্কে ডিটেলস আলোচনা। আমাদের শীটের মধ্যে সেল ওয়াল সম্পর্কে ডিটেলস আলোচনা পেজ নাম্বার 6-এ আমরা গুছিয়ে রেখেছি। দেখেন, একটা ব্যাকটেরিয়ার আউটার মোস্ট এসেনশিয়াল স্ট্রাকচার বলা হয় সেল ওয়ালকে। একটা ব্যাকটেরিয়ার আউটার মোস্ট এসেনশিয়াল স্ট্রাকচার বলা হয় সেল ওয়ালকে। সেল ওয়াল গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে দুই জায়গায় থাকবে। সেল ওয়ালটা মূলত গঠিত হয় পেপটিডোগ্লাইকেন নামে একটা স্ট্রাকচার দ্বারা। পেপটিডোগ্লাইকেন স্ট্রাকচারের নাম হচ্ছে পেপটিডোগ্লাইকেন। সেল ওয়ালটা গঠিত হয় পেপটিডোগ্লাইকেন নামক স্ট্রাকচার দ্বারা। দেখেন, পেপটিডোগ্লাইকেন, এই পেপটিডোগ্লাইকেনটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মোটা, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মোটা, থিক। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থিন, থিনার ইন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে থিন হয় তাকে অতিরিক্ত 3টা স্ট্রাকচার দেওয়া হয়। অতিরিক্ত 3টা স্ট্রাকচার দেওয়া হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে। লিপোপলিস্যাকারাইড, লিপোপ্রোটিন, আর একটা হচ্ছে ফসফোলিপিড। লিপোপলিস্যাকারাইড, লিপোপ্রোটিন, আর একটা হচ্ছে ফসফোলিপিড। এই অতিরিক্ত 3টা স্ট্রাকচার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পাওয়াতে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মন অনেক ভালো। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে খুশি, 3টা স্ট্রাকচার সে অতিরিক্ত পেয়েছে। এই খুশি দেখে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মন খারাপ। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলতেছে, আমায় কি দিলা, যা দেওয়া সব গ্রাম নেগেটিভকে দিলা, আমায় কি দিলা। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে বলা হলো, তোমায় দিলাম সুন্দর একটা স্ট্রাকচার, টেইকোইক অ্যাসিড। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি পেলো বলে, টেইকোইক অ্যাসিড। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া টেইকোইক অ্যাসিড পাওয়ার পর গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুজনই খুশি। এদের খুশি দেখে পিলে চমকে উঠে আমাদের অ্যাসিড ফাইব্রোসিলাই। সে বলছে, এ জীবনে চাইলাম যারে, হইল না সে আমার, মনে প্রেমের বাতি জ্বলে, বাতির নিচে অন্ধকার। আমি কি পেলাম? অ্যাসিড ফাইব্রোসিলাইকে বলা হলো, তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি, মাইকোলিক অ্যাসিড। তাহলে অ্যাসিড ফাইব্রোসিলাইয়ের কম্পেনসেশন মাইকোলিক অ্যাসিড। পৃথিবীতে কাউকে কোনো কিছু কম দিলে অন্য দিক দিয়ে বাড়িয়ে দেওয়া হয়।
কাউকে কোনো কিছু কম দিলে অন্য দিক দিয়ে বাড়িয়ে দেওয়া হয়, বা কোনো কিছু বেশি হলে অন্য দিক দিয়ে কমিয়ে দেওয়া হয়। এই বাড়ানো এবং কমানোর নামই হচ্ছে কম্পেনসেশন। দেখবেন ক্লাসে কোনো একটা ছেলে দেখতে শুনতে খুব সুন্দর, দেখবেন তার হাতের লেখা খুব একটা সুন্দর না, পচা হাতের লেখা। দেখতে শুনতে সুন্দর, হাতের লেখাও সুন্দর, দেখবেন সে ছাত্র হিসেবে খুব একটা মেধাবী না। দেখতে শুনতে সুন্দর, হাতের লেখাও সুন্দর, দেখবেন সে ছাত্র হিসেবে মেধাবী, দেখবেন তার চরিত্র খারাপ। তো এরকম কোনো না কোনো ভাবে তাকে একটা পুষিয়ে দেওয়া হয়। গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যাসিড ফার্স্ট বেসিলাই তারা যখন কম্পেনসেশন পাচ্ছে, সেই কম্পেনসেশনের সুবাদে মাইকোপ্লাজমা নামের একটা ব্যাকটেরিয়া বলছে, আমি কি পেলাম। মাইকোপ্লাজমা দুঃখের কারণ হচ্ছে তার কোনো সেল ওয়াল নাই। মাইকোপ্লাজমা একটা ব্যাকটেরিয়া যার কোনো সেল ওয়াল নাই। মাইকোপ্লাজমা বলতেছে আমি কি পেলাম। মাইকোপ্লাজমার যেহেতু সেল ওয়ালই নাই, এই মাইকোপ্লাজমা যেহেতু সেল ওয়ালই নাই, তাকে বলা হলো তোমায় দিলাম আরো কয়েকজন সঙ্গী সাথী যার সেল ওয়াল নাই। দেখেন মাইক্রোপ্লাজমার সঙ্গী সাথীর এক নম্বর নাম হচ্ছে প্রোটোপ্লাস্ট, যার কোনো সেল ওয়াল নেই। মাইক্রোপ্লাজমার সঙ্গী সাথীর মধ্যে এক নম্বর নাম হচ্ছে প্রোটোপ্লাস্ট। দুই নম্বর নামটা হচ্ছে স্ফেরোপ্লাস্ট, যার কোনো সেল ওয়াল নেই। দুই নম্বর নামটা হচ্ছে স্ফেরোপ্লাস্ট। তিন নম্বর নামটা হচ্ছে এল ফর্ম ব্যাকটেরিয়া। এল ফর্ম ব্যাকটেরিয়া, এল ফর্ম ব্যাকটেরিয়া। তাহলে মাইক্রোপ্লাজমা এমন একটা ব্যাকটেরিয়া যার কোনো সেল ওয়াল নাই। সে কয়েকটা সঙ্গী সাথী পেল যারা জন্মের সময় সেল ওয়াল নিয়ে জন্মাইছে, কিন্তু পৃথিবীতে বসবাস করতে গিয়ে সেল ওয়ালটা ভেঙে গেছে। তাদেরকে বলা হচ্ছে প্রোটোপ্লাস্ট, স্ফেরোপ্লাস্ট এবং এল ফর্ম ব্যাকটেরিয়া। মাইক্রোপ্লাজমা বলছে ঠিক আছে, আমি তাহা আমায় যাহা দিলেন আমি তাহা দিলাম অঞ্জলি ভরে, আমার আরো কিছু চাই। মাইক্রোপ্লাজমাকে বলা হলো এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। তো মাইক্রোপ্লাজমা তার দ্বিতীয় কম্পেনসেশন হলো, মাইক্রোপ্লাজমা পৃথিবীতে স্মলেস্ট ব্যাকটেরিয়া। যেহেতু তার একটা স্ট্রাকচার নাই, সেহেতু পৃথিবীতে সবচেয়ে ছোট ব্যাকটেরিয়া হচ্ছে মাইক্রোপ্লাজমা। স্মলেস্ট ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ছোট ব্যাকটেরিয়া। মাইক্রোপ্লাজমা বললো আমার আরেকটা সামান্য কিছু হইলে আমার দরকার, আমি এতে খুশি হতে পারছি না। মাইক্রোপ্লাজমাকে বলা হলো যাও শেষমেশ তোমাকে দিলাম ট্রাই লেয়ার সেল মেমব্রেন। তার সেল মেমব্রেনে তিনটা লেয়ার, ট্রাই লেয়ার সেল মেমব্রেন। মাইক্রোপ্লাজমা সেল মেমব্রেনে তিনটা লেয়ার থাকবে। এই তিন ধরনের নিরাপত্তা ব্যবস্থা, তিন ধরনের কম্পেনসেশন ব্যবস্থা মাইক্রোপ্লাজমা পেয়ে মাইক্রোপ্লাজমা অত্যন্ত খুশি মনে সন্তুষ্ট চিত্তে বাড়ি চলে গেল। মাইক্রোপ্লাজমা যখন সন্তুষ্ট হলো, মনের মধ্যে আমাদের একটা নতুন প্রশ্নের উদ্রেক হলো। মাইক্রোপ্লাজমাকে ভাই আপনি স্মলেস্ট বললেন, তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার নাম কি? পৃথিবীতে সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার নাম হচ্ছে বরেলিয়া। লার্জেস্ট ব্যাকটেরিয়ার নাম হচ্ছে বরেলিয়া। লার্জেস্ট ব্যাকটেরিয়ার নাম কি? বরেলিয়া। পৃথিবীর সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার নাম হচ্ছে বরেলিয়া। পৃথিবীর সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার নাম হচ্ছে বরেলিয়া। এই যে এতগুলো কথা আমরা জানলাম সেল ওয়াল সম্পর্কে, সেল ওয়ালের কাজটা কি? অসমোটিক লাইসিসকে সে প্রিভেন্ট করে। ইট প্রিভেন্টস অসমোটিক লাইসিস। সেল ওয়ালের কাজটা কি তাহলে? ইট প্রিভেন্টস অসমোটিক লাইসিস। সেল ওয়ালের কাজ হচ্ছে অসমোটিক লাইসিসকে প্রিভেন্ট করা। সেল ওয়াল থেকে এতগুলো কথা জানার পর সেল ওয়ালের একটা প্রশ্নে আমরা চলে আসি। সেল ওয়াল কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসছিল? হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কম্পোনেন্ট কোনটা? পেপটিডোগ্লাইকেন ট্রু গ্রাম পজিটিভে থাকে, গ্রাম নেগেটিভে থাকে। পলিস্যাকারাইড থাকে না, লিপোপ্রোটিন থাকে না, লিপোপলিস্যাকারাইড থাকে না, আউটার মেমব্রেন থাকে না। তাহলে এই প্রশ্নটা যদি গ্রাম পজিটিভ না বলে হয়তো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, দেখেন গ্রাম পজিটিভের জায়গায় আমরা গ্রাম নেগেটিভ বানাই দিলাম। গ্রাম পজিটিভটা বাদ দিলাম, এখানে লাগাইলাম গ্রাম নেগেটিভ। নেগেটিভ, গ্রাম নেগেটিভ। এই জায়গায় আমাদের পেপটিডোগ্লাইকেন গ্রাম নেগেটিভেও থাকে, পজিটিভেও থাকে, ট্রু। পলিস্যাকারাইড ফলস, লিপোপ্রোটিন এটা ট্রু হবে, লিপোপলিস্যাকারাইড ট্রু হবে, আউটার মেমব্রেন ট্রু হবে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আউটার মেমব্রেনটা ট্রু। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা অতিরিক্ত আউটার মেমব্রেন থাকে। চিকিৎসক বৃন্দ, আমরা আপনাকে নিয়ে চলে এসেছি পেজ নাম্বার 6। আরো একটা স্ট্রাকচার সম্পর্কে ধারণা লাভ করবো। পেজ নাম্বার 7 দেখেন আছে পেরিপ্লাজম। পেজ নাম্বার 6 থেকে 7 শুরু। 7 নম্বর পেজের একদম শুরুতে
প্রথম প্যারা, 7 নম্বর পেজের একদম প্রথম প্যারা। আর পুরনো সেটা হলে 6 নম্বর পেজে আপনি পাবেন পেরিপ্লাজম। পেরিপ্লাজম একটা ব্যাকটেরিয়ার আউটার লেয়ারে থাকে সেল ওয়াল, তারপরে লেয়ার হচ্ছে সেল মেমব্রেন। সেল ওয়াল থেকে সেল মেমব্রেনের মাঝখানের যে দূরত্ব, এটার নাম হচ্ছে পেরিপ্লাজম। সেল ওয়াল থেকে সেল মেমব্রেনের মাঝখানের যে স্পেসটা, তাকে বলা হচ্ছে পেরিপ্লাজম। আমরা যদি আপনাকে একটু বোর্ড দেখাই, বোর্ডটাতে সেল ওয়াল দেখেন, একদম বাহিরের যে লেয়ারটা, বাহিরের লেয়ার, এটা হচ্ছে সেল ওয়াল। তারপরে যদি আমরা দেখি একেবারে তার ভিতরের লেয়ারটা হচ্ছে সেল মেমব্রেন। সেল ওয়াল থেকে সেল মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা, ভালো করে খেয়াল করেন, সেল ওয়াল থেকে সেল মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা, সেল ওয়াল থেকে সেল মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা, এই জায়গাটা, এটা হচ্ছে পেরিপ্লাজম। দেখেন, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে সেল ওয়ালটা গঠিত হয় পেপটিডোগ্লাইকান দ্বারা। গ্রাম পজিটিভ নেগেটিভেও হয়, তবে নেগেটিভে পেপটিডোগ্লাইকানটা চিকন থাকে। তাই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে এই জায়গাটা পুরোটাই পেপটিডোগ্লাইকান দখল করে রাখে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই জায়গাটা পুরোটাই পেপটিডোগ্লাইকান দখল করে রাখে। পেপটাইডোগ্লাইকান অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এই জায়গাটা অল্প দখল করে থাকে, এইটুকু, এই জায়গাটা অল্প দখল করে রাখে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে এই জায়গাটা অল্প দখল করে রাখে। এটা হচ্ছে পেপটিডোগ্লাইকান অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে যে মাঝখানে যে স্পেসটা, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এই মাঝখানে যে স্পেসটা, এই যে স্পেসটা, এইটার নাম হচ্ছে পেরিপ্লাজম। এর নাম হচ্ছে পেরিপ্লাজম। এটা হচ্ছে স্পেস, এর নাম হচ্ছে পেরিপ্লাজম। এটুকু বলা হয় পেরিপ্লাজম। এই যে মাঝখানে যে স্পেসটা, এটুকু নাম হচ্ছে পেরিপ্লাজম। প্রিয় চিকিৎসক, নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন আমার কথাগুলো, লেকচার গুলো, বোর্ডে লেখাটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখেন, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে তাহলে পেরিপ্লাজমটা থাকে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে পেরিপ্লাজম থাকে না। তাহলে গ্রাম নেগেটিভ পজিটিভ ব্যাকটেরিয়াতে নো পেরিপ্লাজম। পেরিপ্লাজম এবং পেরিপ্লাজম স্পেসটা একই জিনিস। পেরিপ্লাজম এবং পেরিপ্লাজম স্পেস একই কথা। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান লেয়ারটা অনেক মোটা থাকায় পেরিপ্লাজম স্পেসটা সে দখল করে রাখে। এই জন্য গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে আমরা কোনো পেরিপ্লাজম স্পেস পাই না। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে আমাদের পেপটিডোগ্লাইকানটা চিকন থাকায় মাঝখানের স্পেসটা পেরিপ্লাজমিক স্পেস নামে পরিচিত। এখন কথা হচ্ছে, এই পেরিপ্লাজমিক স্পেসে কি থাকে, এই জায়গায় কি থাকে? এখানে একটা এনজাইম বাস করে, এনজাইম। সেই এনজাইমের নাম কি? পেরিপ্লাজমিক স্পেসে যে এনজাইমটা থাকে তার নাম কি? তার নাম হচ্ছে বিটা ল্যাকটামেজ। পেরিপ্লাজমিক স্পেসে যে এনজাইমটা থাকে তার নাম কি? তার নাম হচ্ছে, দেখেন, বিটা ল্যাকটামেজ। পেরিপ্লাজমিক স্পেসে যে এনজাইম থাকে তার নাম হচ্ছে বিটা ল্যাকটামেজ। পেরিপ্লাজমিক স্পেসের এনজাইমের নাম কি? বিটা ল্যাকটামেজ। এই বিটা ল্যাকটামেজ এনজাইমটা পেরিপ্লাজমিক স্পেসে থাকে। বিটা ল্যাকটামেজ এনজাইমটা বিটা ল্যাকটাম ড্রাগকে নষ্ট করে দেয়। বিটা ল্যাকটামেজ এনজাইমটা বিটা ল্যাকটাম ড্রাগকে নষ্ট করে দেয়। এই বিটা ল্যাকটাম ড্রাগকে নষ্ট করে দেয়। বিটা ল্যাকটামেজ এনজাইমটা বিটা ল্যাকটাম ড্রাগকে ভেঙে দেয়। তাহলে আমরা যদি আপনাকে প্রশ্ন করি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যদি কাউকে আক্রমণ করে, কোন একটা ব্যক্তিকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আক্রমণ করলে সেই ব্যক্তিকে আমরা বিটা ল্যাকটাম ড্রাগ দিব না। সেই ব্যক্তিকে আমরা বিটা ল্যাকটাম ড্রাগ দিব না, কারণ বিটা ল্যাকটাম ড্রাগ দিলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পেরিপ্লাজমিক স্পেসে থাকা বিটা ল্যাকটামেজ এনজাইম, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পেরিপ্লাজমিক স্পেসে থাকা বিটা ল্যাকটামেজ এনজাইমটা এই ড্রাগগুলোকে ভেঙে দিবে, নষ্ট করে দিবে। পরে ড্রাগগুলো আর কাজ করবে না। তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আক্রান্ত কোনো একটা ব্যক্তিকে আমরা কি দিব না? বিটা ল্যাকটাম ড্রাগ দিব না, কারণ বিটা ল্যাকটাম ড্রাগ নষ্ট হয়ে যাবে। কে নষ্ট করবে? বিটা ল্যাকটামেজ এনজাইম নষ্ট করবে। বিটা ল্যাকটামেজ এনজাইমটা কোথায় থাকে? পেরিপ্লাজমিক স্পেসে থাকে। পেরিপ্লাজমিক স্পেসটা কি জিনিস? পেরিপ্লাজমিক স্পেস হচ্ছে
সেল ওয়াল এবং সেল মেমব্রেনের মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে থাকে না, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে, কারণ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান এই জায়গাটা দখল করে রাখে। বুঝতে পারছেন? এখন আমাদের প্রশ্ন, বিটা ল্যাকটাম ড্রাগ কারা? দেখেন, বিটা ল্যাকটাম ড্রাগ পেনিসিলিন, সেফালোস্পোরিন, মনোবেক্টাম, একটা হচ্ছে কার্বোপেনাম। বিটা ল্যাকটাম ড্রাগ পেনিসিলিন, সেফালোস্পোরিন, মনোবেক্টাম এবং কার্বোপেনাম। এই ড্রাগগুলো আমরা কাদেরকে দিব না? এই ড্রাগগুলো আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আক্রমণ করলে আমরা প্রেসক্রাইব করব না। একটা এসবিএ প্রশ্ন যদি আমরা আপনাকে দেখাই, পেরিপ্লেক্সিস স্পেসে কোন এনজাইম থাকে, কি হবে आंसर? এসবিএ যদি পরীক্ষা আসে, বিটা ল্যাকটামেজ এনজাইম হবে आंसर। ঠিক আছে প্রিয় চিকিৎসকবৃন্দ, এই টপিকটা শেষ করে আমরা আবারও 5 নম্বর পেজে চলে যাই। 5 নম্বর পেজে আমরা এসেনশিয়াল স্ট্রাকচার পড়িয়েছিলাম আপনাকে, এখন আমরা পড়ব নন এসেনশিয়াল স্ট্রাকচার। নন এসেনশিয়াল স্ট্রাকচার একটা ব্যাকটেরিয়াতে আছে মাত্র 7টা। নন এসেনশিয়াল স্ট্রাকচার একটা ব্যাকটেরিয়া থাকে কয়টা? 7টা। একটা হচ্ছে ক্যাপসুল, তারপর হচ্ছে পিলি, ফ্লাজেলা, স্পোর, প্লাজমিড, গ্রানিউল এবং গ্লাইকোকিলিক্স। এর মধ্যে আমরা আপনাকে ডিটেলস পড়াবো। ক্যাপসুল সম্পর্কে আমাদের অনেক তথ্য নিতে হবে, আমাদের স্পোর সম্পর্কে কিছু তথ্য নিতে হবে এবং প্লাজমিড সম্পর্কে কিছু তথ্য নিতে হবে। এই 3টা টপিক আমরা ডিটেলস পড়বো, বাকিগুলো শুধু নাম জানলেই চলবে। চলেন আমরা পেজ নাম্বার, আমাদের সেটার মধ্যে পেজ নাম্বার 8-এ আমরা চলে আসি। পেজ নাম্বার 8-এ ক্যাপসুল সম্পর্কে আমাদের সুন্দর একটা আলোচনা আছে, আর পুরনো শীট হলে পেজ নাম্বার 7-এ আপনি পাবেন। পেজ নাম্বার 8 ক্যাপসুল সম্পর্কে আমাদের আলোচনা, পেজ নাম্বার 8। প্রিয় চিকিৎসক বৃন্দ, চলেন আমরা পেজ নাম্বার 8-এ ক্যাপসুল সম্পর্কিত আলোচনা করি। প্রিয় চিকিৎসক বৃন্দ, ক্যাপসুল, ক্যাপসুল থেকে আমাদের কয়েকটা কথা জানতে হবে, আমাদের কয়েকটা কথা ক্যাপসুল থেকে বুঝে নিতে হবে। ক্যাপসুল, এটার গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের ভ্যাকসিন প্রোডাকশন। ক্যাপসুল থেকে ভ্যাকসিন তৈরি করা যায়। ক্যাপসুলার ভ্যাকসিন, পলিস্যাকারাইড ক্যাপসুল হলে ভালো ভ্যাকসিন হয়। একটু লিখবেন, পলিস্যাকারাইড ক্যাপসুল হলে ভালো ভ্যাকসিন হয়। পলিস্যাকারাইড ক্যাপসুল হলে ভালো ভ্যাকসিন তৈরি করা যায়। ক্যাপসুল থেকে ভ্যাকসিন তৈরি করা যায়, তবে পলিস্যাকারাইড ক্যাপসুলে ভালো ভ্যাকসিন হয়। এরপরে ক্যাপসুল থেকে কোয়েলাং রিঅ্যাকশন কথাটা আমরা মনে রাখবো। ধানের ভিতরে চাল, যেমন যেটা ধান মনে করেন, যেটা চাল বাহির থেকে যদি একটু পানি পায়, একটু পানি পেলে এইটা ফুলে উঠে, একে বলে কোয়েলাং রিঅ্যাকশন। ধানের ভিতরে চাল আর ক্যাপসুলের ভিতরে ব্যাকটেরিয়া একই রকম। ধানের ভিতরে চাল একটু পানি পেলে যেমন ফুলে উঠে সিদ্ধ ধান, তারপরে রোদে শুকিয়ে তাকে চাল বানানো হয়, এরকম ক্যাপসুলের ভিতরে ব্যাকটেরিয়াটা পানি পেলে ফুলে উঠে, একে বলে কোয়েলাং রিঅ্যাকশন। এই কথাটা ইম্পর্টেন্ট। ক্যাপসুল ফ্যাগোসাইটোসিস প্রিভেন্ট করে। ক্যাপসুল যুক্ত ব্যাকটেরিয়াকে কেউ চাবাইতে পারে না, বাইরের শক্ত আবরণের কারণে তাকে কেউ চাবাইতে পারে না, গিলে খেতে পারে না। ক্যাপসুল প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস। ক্যাপসুল, 3টা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আইজিএ প্রোটিয়েজ রিলিজ করে। 3টা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আইজিএ প্রোটিয়েজ রিলিজ করে। আইজিএ প্রোটিয়েজ রিলিজ করে 3 জন। এমপিএইচ, মনে রাখবেন, এমপিএইচ। এমপিএইচ আইজিএ প্রোটিয়েজ রিলিজ করে 4 জন টোটালি। এর মধ্যে 3 জন হচ্ছে এমপিএইচ, আর একটা হচ্ছে নিশেরিয়া গনোরি। এটা তো ক্যাপসুলেটেড নয়, এটা আলাদা আলোচনা। আইজিএ প্রোটিয়েজ রিলিজ করে 4 জন টোটাল, এর মধ্যে 3 জন ক্যাপসুলেটেড, আর ক্যাপসুলের বাইরে একজন, তার নাম হচ্ছে নিশেরিয়া গনোরি। এই যে 3টা অর্গানিজম ক্যাপসুলেটেড, এটা হচ্ছে এমপিএইচ। একে আমরা বলি মেনিনগোকক্কাস, একে বলা হয় মেনিনগোকক্কাস। মেনিনগোকক্কাস, একে বলা হয় নিউমোকক্কাস। একে বলা হয় নিউমোকক্কাস, নিউমোকক্কাস। আর এসকে বলা হয় হেমোফাইলাস, এসকে বলা হয় হেমোফাইলাস। এমপিএইচ, মেনিনগোকক্কাস, নিউমোকক্কাস, আর একটা হচ্ছে হেমোফাইলাস। এরা সবাই ক্যাপসুলেটেড এবং এরা আইজিএ প্রোটিয়েজ লিবারেট করতে পারে। আইজিএ প্রোটিয়েজ আরেকজন লিবারেট করতে পারে, সে নন ক্যাপসুলেটেড। নন ক্যাপসুলেটকে আমরা এনসি দ্বারা প্রকাশ করলাম। আইজিএ প্রোটিয়েজ লিবারেট করতে পারে নন ক্যাপসুলেট, একটা কি, নিশেরিয়া গনোরি। নিশেরিয়া গনোরি। টোটাল 4টে অর্গানিজম আইজিএ প্রোটিয়েজ লিবারেট করতে পারে। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। এর মধ্যে 3টা হচ্ছে এমপিএইচ। চিকিৎসক বৃন্দ,
আমাদের জন্য কোন কোন অর্গানিজম ক্যাপসুলেটেড, এই নামটা, এই লিস্টটা আমাদের জানা খুব প্রয়োজন। ক্যাপসুলেটেড অর্গানিজম কারা? আমরা মনে রাখবো একটা নেমোনিক, বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সালমা আপু, উনি দিনাজপুরের বিকেএসপিতে পড়াশোনা করেছেন এবং খেলাধুলা শিখেছেন এবং দেশের অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই সালমা আপু বিকেএসপি থেকে একটা ডিগ্রি উপহার পেয়েছেন, তার নাম হচ্ছে এমপিএইচ। আমরা মনে রাখবো সালমা বিকেএসপিতে এমপিএইচ পেল। সালমা মানে হচ্ছে সালমোনেলা, বি দিয়ে দুইটা মনে রাখবো, বেসিলাস অ্যানথ্রাসিস আর বর্ডারেলা পার্টুসিস, কে দিয়ে একটা ক্লেবশিয়েলা, স্টেপটোকক্কাস পায়োজেন্স এবং এগালেকটিভ, এস দিয়ে, পি দিয়ে মনে রাখবো পারফ্রিনজেন্স মানে ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স, আর এমপিএস মানে তো একটু আগে শিখে ফেলেছি আমরা, মেনিঙ্গোকক্কাস, নিউমোকক্কাস, আর একটা হচ্ছে হেমোফিলাস। এমপিএইচ। প্রিয় চিকিৎসক বৃন্দ, যদি আপনাকে একটা প্রশ্ন দেখায়, রেসিডেন্সির প্রশ্ন 2018 সালে আসছিল, অর্গানিজম পজেস ক্যাপসুলস আর, কোন কোন অর্গানিজম ক্যাপসুল পজেস করে, তাহলে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা কি ট্রু দিবেন, ক্রিপ্টোস্পোরিডিয়াম ফলস, স্টেপটোকক্কাস নিউমোনি ট্রু, স্টেফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস, স্টেফিলোকক্কাস ফলস আর ক্লেবশিয়েলা নিউমোনি ট্রু। কি সহজে হয়ে গেল বলা, কাপ্য না অতটুকু গলা। কি চমৎকার সে আয়োজন, চমৎকার যার উচ্চারণ। ক্যাপসুল থেকে বেরিয়ে আমরা আপনাকে নিয়ে যাব, পুরোনো শিট হলে পেজ নাম্বার 8 আপনি পাবেন, নতুন শিটেও পেজ নাম্বার 8 নিচের দিকে দেখেন প্লাজমিড সম্পর্কে আমরা একটা সুন্দর সুরম্য আলোচনা রেখেছি। প্লাজমিড থেকে অল্প কয়েকটা কথা আমরা জানবো। প্লাজমিডের কথা বলতে গেলে প্রিয় শিল্পী নেন্সির সেই গানের কথা মনে হবে। নেন্সি বলেছে, ভিতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। এই যে ভেতর বলে দূরে থাকুক, সেই ভেতরটা হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম বলে প্লাজমিড ভিতরে না থাকুক, এই জন্য প্লাজমিডকে ক্রোমোজোমের বাইরে রাখা হয়েছে, এক্সট্রা ক্রোমোজোমাল। প্লাজমিড হচ্ছে ক্রোমোজোমের বাইরের বস্তু, এক্সট্রা ক্রোমোজোমাল বাট ইন্ট্রাসেলুলার। সেলের ভিতরে, সেল বলে না, সে বাইরে থাকবে কেন, ভিতরেই থাকুক, এক্সট্রা ক্রোমোজোমাল বাট ইন্ট্রাসেলুলার। এই জন্য নেন্সির সেই গানের সাথে তুলনা করা হয়েছে, ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না। এই নেন্সি আমাদের এই গানটিকে নাম দিয়েছে দ্বিধা। নেন্সি আমার এলাকার ছোট বোন, ময়মনসিংহে আমার বাসা, আমাদের এলাকায় থাকে তার হাজবেন্ড সহ। তো নেন্সির সাথে এলাকায় গেলে মাঝে মাঝে দেখা হয়। ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না থেকে আমরা বের হয়ে আসি আর একটা গুরুত্বপূর্ণ টপিক প্লাজমিড সম্পর্কে। প্লাজমিড হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ। এই জিনিসটা প্লাজমিডের বিশেষ একটা বৈশিষ্ট্য, যা মেডিকেল সায়েন্সের নতুন এক জগতের উন্মোচন করেছে। তার নাম বলা হয়েছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটাকে আশ্রয় করে বিজ্ঞানের যে নতুন শাখা, তাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখেন, প্লাজমিড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে থাকে, প্লাজমিড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে থাকে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে প্লাজমিড থাকবে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে প্লাজমিড থাকবে। এই যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া প্লাজমিড থাকে, প্লাজমিডের কাজটা কি? প্লাজমিডের কাজ হচ্ছে মূলত রেজিস্ট্যান্স তৈরি করা এবং এক্সোটক্সিন তৈরি করা। এক্সোটক্সিন রেজিস্ট্যান্স তৈরি করে, ড্রাগ রেজিস্ট্যান্স প্লাজমিড তৈরি করে এবং এক্সোটক্সিন তৈরি করে। এই এক্সোটক্সিনটা কি কাজে লাগে? এক্সোটক্সিন একটা পলিপেপটাইড ইন নেচার। এক্সোটক্সিনের কেমিক্যাল নেচার কি? পলিপেপটাইড। এক্সোটক্সিনটা প্লাজমিড থেকে আসে, অর্থাৎ প্লাজমিড এক্সোটক্সিন তৈরি করে। তাহলে প্লাজমিড গ্রাম পজিটিভ নেগেটিভে থাকে, এক্সোটক্সিনও গ্রাম পজিটিভ নেগেটিভ থেকে আসবে। প্লাজমিড যেহেতু পজিটিভ নেগেটিভে থাকে, এই কারণে এক্সোটক্সিনটাও পজিটিভ এবং নেগেটিভ দুই জায়গা থেকেই আসতে পারে। তাহলে এটা দারুণ কথা জানলাম, পলিপেপটাইড নেচার হচ্ছে এক্সোটক্সিন। এটাকে পলিপেপটাইড যেহেতু হিট দিলে গলে যাবে, এই জন্য বলা হয় হিট ল্যাবাইন। এক্সোটক্সিন হচ্ছে হিট ল্যাবাইন। সাথে সাথে আমাদের মনে একটা টার্ম চলে আসছে, এক্সোটক্সিন তো ভাই আপনি বললেন, এন্ডোটক্সিন সম্পর্কে কিছু বলেন। এন্ডোটক্সিন এন্ডোটক্সিন হচ্ছে লিপোপলিস্যাকারাইড। আমরা একটু আগে পরে এসেছি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকে লিপোপলিস্যাকারাইড। এন্ডোটক্সিন হচ্ছে লিপোপলিস্যাকারাইড, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় থাকে। আমরা এক্সোটক্সিন থেকে কি জেনেছি? গ্রাম পজিটিভেও থাকে, গ্রাম নেগেটিভেও থাকে। আর এন্ডোটক্সিন গ্রাম নেগেটিভে থাকে। লিপোপলিস্যাকারাইড যাকে তাপ দিলে সে নষ্ট হয় না, কেবল হিট স্টেবল।
এখানে আমরা এটুকুই জানবো টক্সিন সম্পর্কে, এর বেশি জানা যায় না। ও আমার প্রাণ পাখি ময়না। চলেন আমরা যাই পরবর্তী আমাদের আলোচনা সম্পর্কে জানতে। দ্য ফলোইং স্ট্রাকচার কন্টেন্স সার্কুলার ডিএনএ। সার্কুলার ডিএনএ কে কন্টেন্ট করে? সার্কুলার ডিএনএ কন্টেন্ট করে শুধুমাত্র প্লাজমিড। এই প্রশ্নটা যদি আমি প্লাজমিড সার্কুলার বাদ দিয়ে দিই, সার্কুলার বাদ দিলাম, একটু প্রশ্নে খেয়াল করেন, সার্কুলার শব্দটা আমরা বাদ দিলাম। দ্য ফলোইং স্ট্রাকচার কন্টেন্স ডিএনএ, তাহলে কি অ্যান্সার হবে? মাইটোকন্ড্রিয়া ডিএনএ ক্যারি করে, গোলজি বডি ডিএনএ ক্যারি করে না, সাইটোপ্লাজম করে না, প্লাজমিড করে, নিউক্লিয়াস করে। তাহলে আনসার হয়ে যাবে 3টা। এই জন্য কবি শামসুর রহমান বলেছেন, কি সহজে হয়ে গেল বলা, কাপড়া অতটুকু গলা। প্রিয় চিকিৎসক, আপনাকে নিয়ে আমরা স্পোর পেজ নম্বর, আপনি পাবেন স্পোর 10 নম্বর পেজে আপনি আলোচনা করেন, পেজ নম্বর 10 স্পোর। আর যদি আপনি পুরনো শীট ব্যবহার করে থাকেন তাহলে পেজ নাম্বার 9 আপনি স্পোর সম্পর্কে আলোচনা পাবেন। স্পোর থেকে কি কি পড়লে আপনি ভাববেন স্পোর পড়া কমপ্লিট? তার ক্যারেক্টারিস্টিক পড়তে হবে, কি কি অর্গানিজমের স্পোর আছে এবং স্পোরকে কিভাবে ভেঙে দেওয়া যায়, নষ্ট করা যায়, শেষ করে দেওয়া যায়। ক্যারেক্টারিস্টিক স্পোরের প্রথম লাইনটা আপনি পড়ে দেখেন, হাইলি রেজিস্ট্যান্ট স্ট্রাকচার, হিট তাকে ধ্বংস করতে পারে না। এজন্য কবি সুকান্ত ভট্টাচার্য সেই কবিতার ভাষায় যদি আমরা বলি, জ্বলে পুড়ে মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়। স্পোর জ্বলে পুড়ে মরে ছারখার হবে কিন্তু ধ্বংস হবে না। সুকান্ত ভট্টাচার্যের এই কবিতার লাইনটুকু আসলে স্পোরকে নিয়ে লেখা, আমরা ভাবতেই পারি। এরপর দেখেন, স্পোর কোনো কেমিক্যাল দিয়েও তাকে ধ্বংস করা যায় না। দ্বিতীয় লাইনটা, স্পোরের একটা ক্যারাটিন লাইক স্ট্রাকচার থাকে, যার কারণে স্পোর কোনো কেমিক্যাল দিয়ে পুড়িয়ে তাকে ছারখার করা যায় না, জ্বালাও পোড়াও করে কোনোভাবেই স্পোরকে ধ্বংস করা যায় না। 3 নম্বর লাইনটা পড়েন, দেখেন লেখা আছে কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি নাই। 4 নম্বর লাইনটা পড়েন, স্পোর সম্পর্কে কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি শো করে না। এবং 3 নম্বর লাইনে দেখেন, তার বহু বছর সে বেঁচে থাকতে পারে মাটিতে। ডান পাশে বক্সের ডানে আবার 4 নম্বর লাইন আছে, দেখেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, মানে অ্যান্টিবায়োটিক এখানে কোনো কাজ করে না, স্পোরের ভিতরে অ্যান্টিবায়োটিক ঢুকতে পারে না। তাহলে স্পোর কত একটা দামি একটা স্ট্রাকচার, স্পোরকে নিয়ে আমাদের কত আলোচনা, কত পর্যালোচনা করা প্রয়োজন। স্পোর বিয়ারিং অর্গানিজম আছে মাত্র 2টা, ব্যাকটেরিয়ার মধ্যে মাত্র 2টা আছে, বেসিলাস আর ক্লস্ট্রিডিয়াম। আর সকল ফাঙ্গাসের স্পোর থাকে, সকল ফাঙ্গাসের স্পোর থাকে। ফাঙ্গাসের ক্ষেত্রে স্পোর এসেনশিয়াল, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্পোর হবে নন এসেনশিয়াল। ফাঙ্গাসের স্পোর এসেনশিয়াল হইলেও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্পোর হবে নন এসেনশিয়াল। এসেনশিয়াল মানে হচ্ছে এটা বংশ পরম্পরায় থাকবে, স্পোর দিয়ে তারা বংশ বিস্তার করে, স্পোর দিয়ে প্রজাতি চেনা যায়। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরকম নয়, এন্ডোস্পোর। ফাঙ্গাসের স্পোর বেশিরভাগই এক্সোস্পোর, মাঝে মাঝে কেউ কেউ এন্ডোস্পোর। ব্যাকটেরিয়ার স্পোর অলওয়েজ এন্ডোস্পোর। বুঝতে পারছেন? বেসিলাস এবং ক্লস্ট্রিডিয়ামের স্পোর থাকে, এই স্পোরটা হচ্ছে নন এসেনশিয়াল স্ট্রাকচার। এসেনশিয়াল স্ট্রাকচারের তো সকল ব্যাকটেরিয়াতে স্পোর থাকতো। এখন আসি আমাদের মাথা ব্যথার কারণ হচ্ছে স্পোরিসিডাল এজেন্ট। পেজ নাম্বার 10 একদম নিচে দেখেন স্পোরিসিডাল এজেন্ট। স্পোরকে কিভাবে আমরা নষ্ট করব? দেখেন ফিজিক্যাল এজেন্ট আছে 4টা, অটোক্লেভ, হট এয়ার ওভেন, গামা রেডিয়েশন। আর গামা রেডিয়েশন এক ধরনের আয়োনাইজিং রেডিয়েশন, হচ্ছে টিন্ডালাইজেশন। এরপর আপনি তাকান কেমিক্যাল এজেন্ট, EFGH দিয়ে মনে রাখবেন, EFGH, ই মানে ইথিলিন অক্সাইড, F মানে ফর্মালডিহাইড, G মানে গ্লুটারালডিহাইড, H মানে হাইপোক্লোরাইড। হাইপোক্লোরাইডের পাশে হাইড্রোজেন পারঅক্সাইড লিখে রাখেন, ক্লোরাইড লিখে রাখেন, আসলে ট্রু দিবেন। আর হচ্ছে পারএসিলিক অ্যাসিড। স্পোরিসিডাল এজেন্ট গুলা পড়ার পরে আমরা স্পোর নিয়ে একটা প্রশ্ন ফিরে যাই। 2018 সালে আসছিল স্পোরের প্রশ্ন, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ। অ্যান্টিবায়োটিক তো কোনো কাজ করে না স্পোরের মধ্যে। থার্মোস্টেবল মানে হিট স্টেবল, এটা ট্রু। স্পোরকে তাপ দিয়ে ধ্বংস করা যায় না। রিপ্রোডাক্টিভ স্টেজ ইন ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশন। স্পোর মানে ব্যাকটেরিয়া কোনো মতে জীবন ধারণ করবে, মাল্টিপ্লাই করবে না, রিপ্রোডাক্টিভ স্টেজ, বিয়ে শাদী করবে না। স্পোর একটা গামা রেডিয়েশন দ্বারা কিলিং একটা এজেন্ট, এটা ট্রু। অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ ফলস, থার্মোস্টেবল ট্রু, রিপ্রোডাক্টিভ স্টেজ ফলস, গামা রেডিয়েশন ট্রু, সেন্সিটিভ টু অ্যান্টিসেপটিক ফলস। যেখানে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না সেখানে অ্যান্টিসেপটিক সেন্সিটিভ হবে, মামুলি ব্যাপার। অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ হবে না, অ্যান্টিসেপটিকও সেন্সিটিভ হবে না। পেজ নাম্বার 11-তে পুরনো শিডিউলের 10 নম্বর পেজে আপনি পাবেন ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ। গ্রোথ কার্ভ দেখেন এরকম একটা ছবি দেওয়া আছে, মাটির সমান্তরাল
মাটি থেকে উপরের দিকে উঠছে, আসমানে পাখা মেলছে, পাখা মেলে সে সমতল ভূমিতে হাঁটছে এবং গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে। এটাকে বলা হয় ল্যাগ ফেস, এটাকে বলা হয় লক ফেস, একে বলা হয় স্টেশনারি ফেস, একে বলা হয় ডিক্লাইন ফেস। একটা স্টার, খুব বেশি পরীক্ষা আসে নাই, ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ একটা স্টার। এই ল্যাগ ফেস, ব্যাকটেরিয়াটা মাত্র পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। এই ভূমিষ্ঠ হওয়া শিশু, আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তৈরি সুন্দর সোনালী বাগান চাই। এই যে ল্যাগ ফেস, এখানে ব্যাকটেরিয়া মাত্র জন্মগ্রহণ করেছে, হাঁটি হাঁটি পাপা করে একটু একটু করে সে হেঁটে চলেছে। এই অবস্থায় তার শরীরের মধ্যে তাপ উৎপন্ন হয়, সেলের সাইজটা আস্তে আস্তে বড় হয় এবং অল্প ডোজের ডিটারজেন্ট বা সাবান দিয়ে পলিমিক্সিন দিয়ে অল্প ডোজ দিলে ব্যাকটেরিয়াটা মরে যায়। এটাকে বলা হয় ল্যাগ ফেস। মনে রাখবেন, ব্যাকটেরিয়া হ্যান্ড হাইজিন অথবা ডিটারজেন্ট বা সাবান দিয়ে ঘষা দিলে এই স্টেজে ব্যাকটেরিয়াটা মরে যায়। লক ফেস, লক ফেস ব্যাকটেরিয়াটা মাত্র একটু বড় হচ্ছে, তার স্বপ্ন আকাশ ছুবে, পাহাড় দিয়ে উপরের দিকে উঠতেছে। পাহাড় দিয়ে উপরের দিকে উঠাটা খুব কঠিন কাজ, অনেক বেশি মেটাবলিক অ্যাক্টিভিটি হবে, মেটাবলিজম ম্যাক্সিমাম হবে। মেটাবলিজম হওয়ার পর সে ঘেমে যাবে, এই ঘামকে বলা হয় এক্সোটক্সিন, তার শরীর থেকে ঘাম বের হবে। এক্সোটক্সিন প্রোডাকশন করে সে ঘর্মক্লান্ত হয়ে উপর দিকে উঠতে থাকলে তখন অল্প ডোজের অ্যান্টিবায়োটিক দিলে সে মরে যাবে। একে বলা হয় অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ ফেস। অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ ফেস হচ্ছে লক ফেস, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ ফেস। এরপরে দেখেন স্টেশনারি ফেস। স্টেশনারি ফেস এটা হচ্ছে প্লাটু ফেস বা স্টেশনারি ফেস। এখানে ব্যাকটেরিয়া একটা আরামের জায়গা পায়। এই আরামের জায়গায় এসে ব্যাকটেরিয়া অনেকেই খুশিতে ঠেলায় ঠাস করে মরে যায়, অনেকে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখে। এটা বলা হয় মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু ডেথ। কিছু কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকে, কিছু কিছু ব্যাকটেরিয়া মরে যায়। 50টা ব্যাকটেরিয়া বাঁচবে, 50টা ব্যাকটেরিয়া মরবে। মানুষ তো খেলনা নয়, বাঁচবে, মরবে, যুদ্ধ করবে, এটাই তো তার পরিচয়। এরকম ব্যাকটেরিয়া তো খেলনা নয়, বাঁচবে, মরবে, যুদ্ধ করবে, এটাই তো তার পরিচয়। এই জন্য মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু ডেথ। একে বলা হয় নেট গ্রোথ জিরো, নেট গ্রোথ জিরো। যারা বেঁচে থাকবে তারা এক্সোটক্সিন দিবে, এই জন্য প্রচুর পরিশ্রম করতে হবে এবং ম্যাক্সিমাম এক্সোটক্সিন ব্যাকটেরিয়াটা স্টেশনারি ফেজে তৈরি করে। স্টেশনারি ফেজে ম্যাক্সিমাম এক্সোটক্সিন তৈরি হয় ব্যাকটেরিয়ার জীবনে। আর যারা মরে যাবে তারা অ্যান্টিটক্সিন হয়ে যাবে। আমরা জানি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বেঁচে থাকলে এক্সোটক্সিন দিবে এবং বেঁচে থাকলে তার সেল ওয়ালের যে স্ট্রাকচার তার নাম লিপোপলিস্যাকারাইড, আর মরে গেলে তার নাম হয়ে যায় এন্ডোটক্সিন। এখন আমরা আসি ডিক্লাইন ফেজ। ডিক্লাইন ফেজ, এটা হচ্ছে ডিক্লাইন ফেজ। ডিক্লাইন ফেজে সকল ব্যাকটেরিয়া মারা যায়। সকল ব্যাকটেরিয়া মারা গেলে ম্যাক্সিমাম এন্ডোটক্সিন সবাই মারা যায়। ম্যাক্সিমাম এন্ডোটক্সিন তৈরি হবে ডিক্লাইন ফেজে, কারণ মারা গেলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যখন মারা যায় তখন এন্ডোটক্সিন তৈরি করে। ম্যাক্সিমাম এন্ডোটক্সিন তৈরি হবে ডিক্লাইন ফেজে। ম্যাক্সিমাম এন্ডোটক্সিন তৈরি হবে ডিক্লাইন ফেজে। একটা ব্যাকটেরিয়া আছে তার এক্সোটক্সিন দেয় এই ডিক্লাইন ফেজে। এক্সোটক্সিন একজনে দেয় শুধুমাত্র, তার নাম ডিপথেরিয়া। ডিপথেরিয়া শুধুমাত্র তার এক্সোটক্সিন এই স্টেজে দিয়ে থাকে। আমরা যদি আপনাকে গ্রোথ কার্ভের একটা সামারি দেখাই, এটা হচ্ছে সেই গ্রোথ কার্ভের সামারি। ঠিক আছে, গ্রোথ কার্ভ থেকে একবার একটা প্রশ্ন আসছিল অনেক আগে, এফসিপিএস পার্ট 1 আসছিল, আমরা প্রশ্নটা স্কিপ করে যাই। গ্রোথ কার্ভ থেকে রেসিডেন্সি পরীক্ষার প্রশ্ন আসেনি কখনো, কিন্তু তার নির্যাস থেকে বিভিন্ন স্টেমের মধ্যে ঢুকিয়ে দেয়, বিভিন্ন স্টেমে ঢুকিয়ে দেয় তার নির্যাস থেকে। আমরা পেজ নাম্বার 12তে আর পুরোনো শিডিউলে পেজ নাম্বার 11তে নিচের দিকে দেখেন ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া নামে একটা আলোচনা পাবো। ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া গুলোকে কালচার মিডিয়া সহজে গ্রো করানো যায় না তাকে বলা হয় ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া। এই ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়াকে মনে রাখার জন্য আমরা একটা নেমোনিক বানিয়েছি, হি ইজ এন লিজেন্ডারি এমবিবিএস। হি মানে দুইটা, হেলিকোব্যাক্টার পাইলোরি, হিমোফিলাস।
এন মানে দুইটা, নিষেডিয়া, গনোরিয়া এবং মেনিনজাইটিস, লিজেন্ডারি মানে লিজিওনেলা, এমবিবিএস, এম মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিবি, বি মানে ব্যাকটেরিয়াস ফ্রাজিলিস, বি মানে বডিটেলা পার্টোসিস, আর এস মানে স্পাইরোকিট। স্পাইরোকিটের মধ্যে তিনটা প্রজাতি আছে, ট্রিপোনেমা, বরেলিয়া, লেপ্টোস্পাইরা। ট্রিপোনেমা, বরেলিয়া এবং লেপ্টোস্পাইরা। এটা পরীক্ষার জন্য ডাবল স্টার, দুইটা স্টার। ফার্স্ট এড ব্যাকটেরিয়া খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ডাবল স্টার। প্রিয় চিকিৎসক বৃন্দ, আমাদের আলোচনার বিষয়বস্তু এখন আপনাকে নিয়ে আসবো আমরা পেজ নাম্বার 14 নতুন শীট, পুরনো শীট পেজ নাম্বার 13 আপনি পাবেন নর্মাল ফ্লোরা। নর্মাল ফ্লোরা প্রথম লাইন আমরা একটু খেয়াল করি এবং কি কি টপিক পড়লে আপনি বুঝবেন আপনার নর্মাল ফ্লোরা পড়া কমপ্লিট। কয়েকটা সাইটের নর্মাল ফ্লোরা সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে, কনজাংটিভ বা নর্মাল ফ্লোরা সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে। নর্মাল ফ্লোরা কারা? যারা আমাদের বডিতে পার্মানেন্ট রেসিডেন্টস। আমাদের বডির পার্মানেন্ট রেসিডেন্ট হচ্ছে নর্মাল ফ্লোরা। দেখেন ব্যাকটেরিয়া কোথায় এবং ফাঙ্গাস গুলো হচ্ছে নর্মাল ফ্লোরার পার্ট। কোন প্যারাসাইট এবং কোন ভাইরাস নর্মাল ফ্লোরা নয়। নো প্যারাসাইট এবং নো ভাইরাস নর্মাল ফ্লোরার পার্ট। তাহলে আমরা যদি আপনাকে নিয়ে যাই ফাঙ্গাসের মধ্যে শুধুমাত্র ক্যান্ডিডাই নর্মাল ফ্লোরা, আর কেউ নর্মাল ফ্লোরা নয়। ক্যান্ডিডা যেহেতু এক ধরনের ইস্ট, তাই পরীক্ষা যদি আসে ইস্ট নর্মাল ফ্লোরা, আমরা সেটাকে ট্রু দিব। তাহলে ক্যান্ডিডা অথবা ইস্ট যাই আসুক, আমরা তাকে নর্মাল ফ্লোরা হিসেবে ট্রু দিব। এখন আসি আমরা কিছু কিছু অঙ্গের কিছু কিছু নর্মাল ফ্লোরা বিদ্যমান, সেই অঙ্গ অনুযায়ী আঙ্গিক বন্টন অফ নর্মাল ফ্লোরা আমরা জানবো। প্রথমে আসেন স্কিন। স্কিনের নর্মাল ফ্লোরা কার আমরা মনে রাখবো পিএসসি দিয়ে। পিএসসি, পি দিয়ে দুইটা আছে, একটা হচ্ছে সিউডোমোনাস আর একটা প্রোপ্রিয়নি ব্যাকটেরিয়া। এস দিয়ে দুইটা, স্টেফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, আর সি দিয়ে দুইটা, ক্যান্ডিডা এবং করিনি ব্যাকটেরিয়া। পিএসসি। এরপরে আসেন নোজ। নোজের মধ্যে মনে রাখবেন এসএসসি, স্টেফিলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, আর সি মানে করিনি ব্যাকটেরিয়া। এরপরে চলে আসেন মাউথ। মাউথে মনে রাখবেন ভিভিসি, ভিরিয়াস, ভিরিডেন্স আর করোডেন্স। ভিরিয়াস, ভিরিডেন্স এবং করোডেন্স। ডেন্টাল প্লেক, এর মধ্যে করোডেন্সের কথা মনে রাখবেন। করোডেন্স এসবি এর জন্য আসতে পারে। এটা হিউম্যান বাইট সাইট ইনফেকশন। একটা মানুষ আর একটা মানুষকে কামড় দিলে সেই কামড়ের জায়গাতে এই অর্গানিজমটা গ্রো করে। হিউম্যান বাইট সাইট ইনফেকশন। হিউম্যান বাইট সাইট ইনফেকশন, ডেন্টাল প্লেক। তো কুকুরের মন খারাপ হয়েছে, মানুষ কামড় দিলে যদি ব্যাকটেরিয়া গ্রো করে, কেন কুকুর কামড় দিলে ব্যাকটেরিয়া হবে না? কুকুর কামড় দিলে যে ব্যাকটেরিয়া, তার নাম প্রিভোটাল, এটা মনে রাখলে চলবে। ডগ বাইট সাইট ইনফেকশন। ডগ বাইট সাইট ইনফেকশন। ডগ বাইট সাইট ইনফেকশন। এরপরে চলে আসেন জিনজিভাল ক্রেভিস। এখানে মনে রাখবেন এএফবি। এতে হচ্ছে অ্যাক্টিনোমাইসিস, এফ তে ফিউজিওব্যাকটেরিয়াম আর বি তে ব্যাকটেরিয়াস। এএফবি, অ্যাক্টিনোমাইসিস, ফিউজিওব্যাকটেরিয়াম আর ব্যাকটেরিয়াস। এএফবি। এরপরে চলে আসেন থ্রোট। থ্রোটে মনে রাখবেন ওরাল ক্যাভিটি যেটা আছে, যে একটু আগে বলেছেন মাউথ, এই মাউথের বিবিসি হবে প্লাস ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস। ভিরিয়াস, স্ট্রেপ্টোকক্কাই, ভিরিডেন্স, স্ট্রেপ্টোকক্কাই, করোডেন্স তো আছে। এর পাশাপাশি এনএইচএস। এন মানে নিষেডিয়া, নিষেডিয়া। এইচ মানে হেমোফাইলাস আর এস মানে স্টেফিলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস। ঠিক আছে, ভিভিসি এবং এনএইচএস। মাউথ, মাউথের অর্গানিজম গুলো থ্রোটে চলে আসে। মাউথ থেকে থ্রোটে সে ডিসেন্ড করে। ডিসেন্ড করার সময় সে ইউকে থেকে এনএইচএস কে নিয়ে আসে। যেমন আমরা ছোটবেলায় পড়েছিলাম জাপান থেকে চেরি ফুলের আশ্রয় নিমন্ত্রণ, সেরকম ইউকে থেকে এনএইচএস এর আশ্রয় নিমন্ত্রণ। মাউথের অর্গানিজম গুলো থ্রোটে ডিসেন্ড করে, সাথে এনএইচএস কে নিয়ে এসে ডিসেন্ড করে। এরপরে যান কোলন। কোলনে মনে রাখবেন এন্টেরোব্যাকটেরিয়াসি। ইন্টেস্টিনাল ট্রাক্টে যে অর্গানিজম গুলো থাকে, এন্টেরোব্যাকটেরিয়াসি, যতগুলো ইন্টেস্টিনাল ট্রাক্টে আছে এরা সবাই কোলনে থাকে। এরপরে যান ভেজাইনা, ফিমেল জেনিটাল ট্রাক্ট, ভেজাইনা। এখানকার নর্মাল ফ্লোরা কারা মনে রাখবেন? কমনলি তিনটা কমন। আমরা অ্যাসিলি দিয়ে মনে রাখি। অ্যাসিলি, এসতে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, এল তে ল্যাক্টোব্যাসিলাস, আর ইতি করে অ্যাসিলি, কমন। এই তিনটা হচ্ছে কমন। আর লেস কমন গুলো এই ডান পাশে লেখা আছে, মনে রাখবেন পিএসসি।
লেস কমন কারা পিএসসি, একটু আগে পড়ছেন না স্কিনের নর্মোফোরা গুলাই ফিমেল জেনিটাল ট্রাক্টে যেতে পারে পিএসসি। এছাড়া একটা ইম্পর্টেন্ট কথা আমরা পড়া বাদ দিয়ে এসেছি, তার নাম কনজাংটিভা। পেজ নাম্বার 14 নম্বর পেজ আপনার শীটের মধ্যে, পুরোনো শীট হলে 13 নম্বর পেজ। কনজাংটিভার নর্মোফোরা কারা? কনজাংটিভা চোখের পাতা। কনজাংটিভার নর্মোফোরা কারা? এই চোখের ভিতরে আসলে স্কিনের যারা তারা সবাই হবে স্কিনের নর্মোফোরা গুলো সবাই মানে পিএসসি। আরেকটা হচ্ছে থ্রোট, স্কিন পিএসসি এবং থ্রোটের বিবিসি প্লাস এনএইচএস। এখানে টোটাল অর্গানিজম 13-14টা। এই 13-14টা অর্গানিজম মনে রাখা একটু কঠিন। তাহলে স্কিনের সবাই যাবে, চোখের পাতার উপরে এখানকার নর্মোফোরা পানির সাথে মিশে চোখের মধ্যে ঢুকে যাবে, আর গলার নর্মোফোরা গুলো নেজোলেক্রিমাল ডাক দিয়ে চোখে চলে আসবে। তাহলে থ্রোটের নর্মোফোরা গুলো বিবিসি, ভেরিয়াস, ভিরিডেন্স এবং কলোডেন্স, আর এনএইচএস ন্যাশনাল হেলথ সার্ভিস, নিশেরিয়া, হেমোফিলাস এবং স্টেফিলোকক্কাস। চমৎকার ভাবে আমরা জেনে গেলাম আমাদের বডির কোন কোন পার্টে কি কি নর্মোফোরা থাকে। এতগুলো কথা জেনে আমরা নিজেদেরকে এনরিচ করে নিলাম। এটা হচ্ছে আমরা নিউমোনিক গুলো আপনাকে দিয়েছিলাম এই চার্ট আকারে। পেজ নাম্বার 14 আপনার শীটের নতুন শীটের 14 নম্বর পেজ, পুরনো হলে 15 নম্বর পেজ। 15-14 বডিতে কি কি স্টেরাইল এরিয়া আছে, বডিতে কি কি স্টেরাইল এরিয়া আছে একটা স্টার। পেজ নম্বর আমরা চলে আসি আমাদের শীটের মধ্যে। পেজ নাম্বার 15 দেখেন, সবার নিচে অব্লিগেট এবং ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার অর্গানিজম। অব্লিগেট এবং ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার অর্গানিজম, অব্লিগেট এবং ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার অর্গানিজম এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অব্লিগেট ইন্টারসেলুলার অর্গানিজম 4টা, ক্লেমাইডিয়া, রিকেটসিয়া, ভাইরাস, মাইক্রোস্পোরিডিয়া, আর ফ্যাকাল্টেটিভ অর্গানিজম আছে 10টা। মনে রাখার জন্য আমাকে নিউমোনিক দিয়েছে আপনার সেটার মধ্যে আছে দেখেন, এমএলএসএসিয়াসিন বিটিসিএল এর জব করে। এখন আমরা আপনাকে দেখাবো আগের একটা সালের প্রশ্ন, 2018 সালে আসছিল, ফ্লোরা অফ দ্য ভেজাইনা দ্যাট ক্যান কজ মেনিনজাইটিস ইন নিউবর্ন। ভেজাইনাল ফ্লোরা কারা? এসএলই। এদের মধ্যে মেনিনজাইটিস করতে পারে স্টেফিলোকক্কাস একটি আর ইকোলাই। এদের নিউনেটাল মেনিনজাইটিস করতে পারে। আমরা অপশনে খুঁজি, ক্যান্ডিডা পারে না, ইকোলাই পারে, তাই ইকোলাই ট্রু। ডিপথেরিয়াস পারে না, ফলস। গ্রুপ বি স্টেফিলোকক্কাস ট্রু, এন্টেরোকক্কাস পারে না। আনসার হবে 2টা প্রশ্ন। ফিমেল জেনিটাল ট্র্যাক্টের নর্মোফোরা তারা আমাদের নিউনেটাল মেনিনজাইটিস করতে পারে, আমরা সেটা জেনে গেলাম। এখন আমরা যাব আপনাকে নিয়ে পেজ নাম্বার, আমাদের শীট অনুযায়ী পুরোনো শীট হলে পেজ নাম্বার 16, আর নতুন শীট অনুযায়ী পেজ নাম্বার 18। পেজ নাম্বার 18 দেখেন, 18-19 19 নম্বর পেজে এক্সোটক্সিন মানে টক্সিন নিয়ে আমরা আলোচনা রেখেছি। পেজ নাম্বার 19 দেখেন, টক্সিন থেকে আমাদের যা যা জানতে হবে, সুপার অ্যান্টিজেন কারা কারা তৈরি করে, লাইসোজেনিক কনভার্সন, এক্সোটক্সিন এবং অ্যানোটক্সিনের পার্থক্য, আর আইজিএ প্রোটিয়েজ কারা কারা তৈরি করে আমরা পড়ে ফেলেছি। আইজিএ প্রোটিয়েজ আমরা জানি আইজিএ প্রোটিয়েজ তৈরি করতে পারে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া এমপিএইচ, আর একটা নন ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আছে তার নাম নিশেরিয়া গনোরি। জানা হয়ে গেল এক্সোটক্সিন এবং অ্যানোটক্সিনের মধ্যে পার্থক্য। এই পার্থক্য আমরা পড়ে এসেছি অতীতে। এক্সোটক্সিন অ্যানোটক্সিনের পার্থক্য, এক্সোটক্সিন এবং অ্যানোটক্সিনের পার্থক্য আমরা পাবো পেজ নাম্বার 20 আমাদের শীটে, পেজ নাম্বার 20। আর যদি পুরনো শীট আপনি ব্যবহার করে থাকেন, সেই পুরনো শীটের মধ্যে দেখেন পেজ নাম্বার 17তে আমরা উল্লেখ করেছি এক্সোটক্সিন এবং অ্যানোটক্সিনের পার্থক্য। সবাই একটু খেয়াল করুন, এক্সোটক্সিন অ্যানোটক্সিনের পার্থক্য। এক্সোটক্সিনের সোর্স কি আমরা বলেছিলাম সে গ্রাম পজিটিভ থেকে আসতে পারে, গ্রাম নেগেটিভ থেকে আসতে পারে, কিন্তু অ্যানোটক্সিন শুধু গ্রাম নেগেটিভ থেকে আসে। এরপরে দেখেন কেমিস্ট্রি, এক্সোটক্সিনের কেমিক্যাল নেচার পলিপ্যাপটাইড নেচার, আর অ্যানোটক্সিন লিপোপলিস্যাকারাইড। এরপরে টক্সিসিটি বেশি হচ্ছে এক্সোটক্সিনের, কম হচ্ছে অ্যানোটক্সিনের। এন্ডোজেনিসিটি বেশি এক্সোটক্সিনের, কম হচ্ছে অ্যানোটক্সিনের। এরপরে দেখেন হিট স্টেবিলিটি, আমরা বলেছিলাম ক্লাসের মধ্যে, দেখেন হিট স্টেবিলিটি, এক্সোটক্সিন পলিপ্যাপটাইড নেচার, তাই তাপ দিলে নষ্ট হয়ে যায়। এক্সোটক্সিন তাপ দিলে নষ্ট হয়ে যায়, পলিপ্যাপটাইড হয় তাপ দিলে সে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, ডিনেচারেশন হয়ে যায়। কিন্তু অ্যানোটক্সিন তাপ দিলে তার কিছুই হয় না, হিট স্টেবল।
এক্সোডক্সিন হিট লেভেল, এক্সোডক্সিনকে তাপ দিলে নষ্ট হয়। হিট লেভেল হইলেও দুইজন আছে হিট স্টেবল, হিট স্টেবল আছে মাত্র দুইজন। একটা হচ্ছে এখানে লেখা আছে দেখেন স্টেফিলোকক্কাল এন্টারোটক্সিন, এর সাথে যোগ হবে একটা টিটেনাস টক্সিন। স্টেফিলোকক্কাল এন্টারোটক্সিন একটা হচ্ছে টিটেনাস টক্সিন, স্টেফিলোকক্কাস এন্টারোটক্সিন একটা হচ্ছে টিটেনাস টক্সিন। এরা হিট লেভেল এক্সোডক্সিন। সাধারণত এক্সোডক্সিন গুলো হিট লেভেল, এই দুইটার নাম যে বললাম এরা হচ্ছে হিট স্টেবল এক্সোডক্সিন, হিট স্টেবল, ঠিক আছে। এরা হচ্ছে হিট স্টেবল, এরা হচ্ছে হিট স্টেবল এক্সোডক্সিন। এক্সোডক্সিন হিট স্টেবল নয়, মাত্র দুইজন হিট স্টেবল, একটা হচ্ছে স্টেফিলোকক্কাস এন্টারোটক্সিন আর একটা টিটেনাসের টক্সিন। মনে থাকবে যেহেতু সে পলিপেপটাইড নেচার, তাপ দিলে সে নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে তার টক্সিসিটি অনেক বেশি, এটা আমাদের বডিতে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে পারে, হাইলি অ্যান্টিজেনিক। এক্সোডক্সিন হচ্ছে হাইলি অ্যান্টিজেনিক, এক্সোডক্সিন হাইলি অ্যান্টিজেনিক। তাহলে অ্যান্টিজেনিক প্রপার্টি আর কার কার আছে? অ্যান্টিজেনিক প্রপার্টি কার কার আছে আমরা একটু নোট করব। অ্যান্টিজেনিক প্রপার্টি কার কার আছে? অ্যান্টিজেনিক প্রপার্টি, অ্যান্টিজেনিক প্রপার্টি কার কার আছে? একটা হচ্ছে সেল ওয়াল, সেল ওয়ালের অ্যান্টিজেনিক প্রপার্টি আছে, একে বলা হয় ও অ্যান্টিজেন, সেল ওয়ালকে বলা হয় ও অ্যান্টিজেন। দ্বিতীয়ত হচ্ছে ক্যাপসুল, ক্যাপসুলকে বলা হয় কে অ্যান্টিজেন। তৃতীয়ত হচ্ছে পিলি, পিলিকে বলা হয় প্রি অ্যান্টিজেন। এরপরে ক্যাপসুলের পরে ফ্লাজেলা, ফ্লাজেলাকে বলা হয় এইচ অ্যান্টিজেন। এরপর হচ্ছে টক্সিন, টক্সিনের মধ্যে এক্সোডক্সিনের হাই আর এন্ডোটক্সিনের লো। এছাড়া টক্সিনের পরে হচ্ছে এম প্রোটিন, এম প্রোটিন এটা স্টেফটোকক্কাস রিলিজ করে, একটা হচ্ছে প্রোটিন এ, একটা হচ্ছে প্রোটিন এ, এটা রিলিজ করে স্টেফিলোকক্কাস। এটা হচ্ছে অ্যান্টিজেনিক ইন নেচার। তাহলে সেল ওয়াল, ক্যাপসুল, পিলি, ফ্লাজেলা 4টা, টক্সিন 5, এম প্রোটিন 6, এই প্রোটিন 7। এই 7টা স্ট্রাকচারের অ্যান্টিজেনিক প্রপার্টি আছে। এক্সোডক্সিনের অ্যান্টিজেনিক প্রপার্টিটা অনেক বেশি। এক্সোডক্সিন যেহেতু অ্যান্টিবডি তৈরি করতে পারে, এই অ্যান্টিবডি গুলোকে নিয়ে ভ্যাকসিন তৈরি করা যায়। টক্সিন কারা কারা ভ্যাকসিন তৈরি করা যায়? ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস আর বোটুলিনাম। দেখেন পেজ নাম্বার 20 আমরা উল্লেখ করে দিয়েছি নতুন শিটে, পুরনো শিট হলে আপনি নোট করে নেন। এক্সোডক্সিন কারা কারা আমাদের বডিতে ভ্যাকসিন হিসেবে ইউজ করা হয়, একে বলা হয় টক্সয়েড ভ্যাকসিন। ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস আর বোটুলিনাম। এরপরে আমরা চলে যাই আমাদের সুপার ইন্ডিজেন কারা, পেজ নাম্বার 20, নতুন শিট পুরনো হলে 17 নম্বর পেজ, উপর থেকে দ্বিতীয় প্যারা। সুপার ইন্ডিজেন কারা? ট্রিপল স্টার। সুপার ইন্ডিজেন কারা? ট্রিপল স্টার। স্টেফিলোকক্কাস অরিয়াস 2টা সুপার ইন্ডিজেন রিলিজ করে, এন্টারোটক্সিন একটা টক্সিক সিন্ডাম টক্সিন, স্টেফিলোকক্কাস পায়োজেন্স ইলাইসোজেনিক টক্সিন তৈরি করে, ক্লস্ট্রিডিয়াম পারফ্রিনজেন্স এন্টারোটক্সিন তৈরি করে, বেসিলাস সিরিয়াস এন্টারোটক্সিন তৈরি করে। আর আমাদের যে কোনো সকল গ্রাম নেগেটিভ স্টেফিলোকক্কাস থেকে যতগুলো টক্সিন আসবে সবাই এন্টারোটক্সিন, সবাই সুপার ইন্ডিজেন রিলিজ করে, সবাই সুপার ইন্ডিজেন রিলিজ করে। স্টেফিলোকক্কাস থেকে যতগুলো টক্সিন আসবে সবাই সুপার ইন্ডিজেন। 20 নম্বর পেজ অথবা আপনার পুরনো শিডিউলের 17 নম্বর পেজের একদম শেষে চলে যায়। টক্সিন কারা কারা আমাদের বডিতে? টক্সিন কারা কারা? লাইসোজেনিক কনভার্সন হয়, লাইসোজেনিক কনভার্সন, লাইসোজেনিক কনভার্সন, লাইসোজেনিক কনভার্সন, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার, এই টপিকটা ইনফিনিটি স্টার। লাইসোজেনিক কনভার্সন কার কার হয়? ডিপথেরিয়া, বোটুলিনাম, কলেরা, এরিথ্রোজেনিক টক্সিন আর একটা হচ্ছে শিগা টক্সিন। এরিথ্রোজেনিক টক্সিনটা কি জিনিস? স্টেফিলোকক্কাস পায়োজেন্স থেকে এটা বের হয় এবং স্কারলেট ফিভার করে। আর শিগা টক্সিন শিগেলা থেকেও আসতে পারে, ইকোলাই থেকেও আসতে পারে, একে বলে শিগা টক্সিন। এদের লাইসোজেনিক কনভার্সন হয়। এরা মূলত লাইসোজোমাল টক্সিন, লাইসোজোমের ভিতরে থাকে কিছু এনজাইম, এই এনজাইম গুলো টক্সিনে কনভার্ট হয়ে গেছে, এই জন্য
লাইসোজেনিক কনভার্সন। লাইসোজোম থেকে কনভার্সন হয়েছে বলে টক্সিন হিসেবে ছিল, এনজাইম হিসেবে ছিল, পরবর্তী জীবনে সে টক্সিন হয়ে গেছে, যেটাকে বলা হয় লাইসোজেনিক কনভার্সন। 2021 একটা প্রশ্ন আসছিল, লাইসোজেনিক কনভার্সন কার কার হয়? কলিনোব্যাক্টেরিয়াম ডিপথেরি ট্রু, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এটা ট্রু, সালমোনেলা টাইফি ফলস, অ্যারোমোনাস ফলস, ইকোলাই এখান থেকে শিকাটক্সিন আসে, এই জন্য এটা ট্রু। প্রিয় চিকিৎসক বৃন্দ, আমরা আপনাকে নিয়ে যাব আমাদের সেটা পেজ নাম্বার 19 আর পুরনো শিডিউলে 16 নম্বর পেজ। এক্সোডক্সিন কারখানা আছে, অ্যানাডক্সিন কারখানা আছে। দেখেন গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ দুই জায়গা থেকে যেহেতু সে আসে, গ্রাম পজিটিভ রড, গ্রাম পজিটিভ কক্কাই এবং গ্রাম নেগেটিভ রড, অর্থাৎ গ্রাম পজিটিভ নেগেটিভ দুই জায়গা থেকেই এক্সোটক্সিন আসতে পারে, বাট অ্যানাডক্সিন শুধুমাত্র গ্রাম নেগেটিভ থেকে আসে। এই জন্য এই পেজ নাম্বার 19 অথবা আপনার পুরনো শিডিউলে 16 নম্বর পেজে এই তথ্যগুলো, এই শুধুমাত্র প্রথম কলামটা আপনি পড়বেন, জাস্ট ফার্স্ট কলাম। ব্যাকটেরিয়ার নাম, গ্রাম পজিটিভ কারা, গ্রাম নেগেটিভ কারা। প্রিয় চিকিৎসক বৃন্দ, আমরা চলে আসি পেজ নাম্বার 21। আর আপনি যদি পুরনো শীট ব্যবহার করে থাকেন, পেজ নাম্বার 18-তে আপনি তথ্যগুলো পাবেন। ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে কোন কোন অর্গানিজম স্প্রেড হয়, শুধুমাত্র ভাইরাসটা পড়লেই চলবে। অনলি ভাইরাস, অনলি ভাইরাস। আমরা চলে আসি পেজ নাম্বার 22, পুরনো শিডিউলে পেজ নাম্বার 19। পেরিনেটাল ট্রান্সমিশন, যার আরেকটা নাম হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। পেরিনেটাল একটা সিনোনিম কি? ভার্টিক্যাল ট্রান্সমিশন। ভার্টিক্যাল ট্রান্সমিশন কার কার হয়? এই দেখেন তিনটা অংশ আছে এই বক্সের মধ্যে। ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হয় এট দ্য টাইম অফ বার্থ, আর একটা হচ্ছে ব্রেস্ট মিল্কের মাধ্যমে ট্রান্সমিশন। তিনটাকে একসাথে বলা হয় ভার্টিক্যাল ট্রান্সমিশন। এর মধ্যে যারা ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হয় এরা কনজেনিটাল অ্যানোমালি করতে পারে। ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন যার হবে সে কনজেনিটাল অ্যানোমালি করতে পারে। এরা কারা? টর্চ এবং জিকা। মনে রাখবেন টর্চ এবং জিকা এরা কারা? তাহলে টর্চ এবং জিকা। টর্চের টি মানে কি? বোর্ডে রাখেন সবাই, খেয়াল করেন বোর্ডে। টর্চের টি মানে টক্সোপ্লাজমা এবং ট্রেপোনেমা। টর্চের টি মানে কি? টক্সোপ্লাজমা, ট্রেপোনেমা। ও মানে মনে রাখবো আদার্স। আদার্স এর মধ্যে লিস্টেরিয়া, মিজলস, পার্ভোভাইরাস, একটা হচ্ছে জিকা ভাইরাস, LMPZ, LMPZ। আর মানে হচ্ছে রুবেলা, সি মানে সাইটোমেগালো ভাইরাস, এইচ মানে হার্পিস এবং এইচআইভি। এই হচ্ছে টর্চ, এই হচ্ছে টর্চ, আমাদের আলোচনার টর্চ। তাহলে কি দিয়ে আমরা বুঝিয়েছি? টক্সোপ্লাজমা, ট্রেপোনেমা, ও দিয়ে আদার্স। আদার্সের মধ্যে LMPZ, লিস্টেরিয়া, মিজলস, পারভোভাইরাস, আর জেড মানে জিকা ভাইরাস। আর মানে হচ্ছে রুবেলা, সি মানে সাইটোমেগালো ভাইরাস, আর এইচ মানে হার্পিস এইচআইভি। এর মধ্যে হচ্ছে মোস্ট কমন সিঙ্গেল ব্যাকটেরিয়া। যে সমস্ত অর্গানিজম ট্রান্সপ্লাসেন্টালি যাবে এরাই কিন্তু বাচ্চার দেহে কনজেনিটাল অ্যানোমালি করে এবং এই অ্যানোমালি নিয়ে বাচ্চা পৃথিবীতে আসে। ট্রান্সপ্লাসেন্টালি যে অর্গানিজম গুলো যাবে তারাই কেবলমাত্র কনজেনিটাল অ্যানোমালি করতে পারে। এট দ্য টাইম অফ বার্থ যে অর্গানিজম গুলো যায়, সেক্সুয়ালি যে ট্রান্সমিটেড যতগুলো ডিজিজ আছে এট দ্য টাইম অফ বার্থ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড যতগুলো ডিজিজ আছে এট দ্য টাইম অফ বার্থ তারা বাচ্চার দেহে যায়। এরা কিন্তু কনজেনিটাল অ্যানোমালি করতে পারে না, কারণ পৃথিবীতে অলরেডি বাচ্চারা চলে আসছে। কনজেনিটাল অ্যানোমালি করতে হলে বাচ্চাটাকে মায়ের পেটে থাকতে হবে। ব্রেস্ট মিল্ক, ব্রেস্ট মিল্কের মাধ্যমে কারা কারা ছড়ায় আমরা দেখেন স্লাইডের মধ্যে দিয়ে রেখেছি। ব্রেস্ট মিল্কের মাধ্যমে কারা কারা ছড়ায়? ব্রেস্ট মিল্কের মাধ্যমে ছড়ানোর জন্য আমরা মনে রাখবো HSC, HSC। ব্রেস্ট মিল্কের মাধ্যমে ছড়ায় কারা? HSC। HSC পাস করেই তো মানুষ মেডিকেলে ভর্তি হয়, তাই না? HSC, H দিয়ে দুইটা মনে রাখবেন,
একটা এইচআইভি আর একটা এইচটিসিএলভি। হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস, হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস। এইচ দিয়ে মনে রাখবেন একটা ব্যাকটেরিয়ার নাম স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, আমরা আদর করে একে বলি স্ট্যাফ অরিয়াস। সি মানে সাইটোমেগালোভাইরাস, সাইটোমেগালোভাইরাস, সি দিয়ে সাইটোমেগালোভাইরাস। তাহলে এইচএসসি ব্রেস্ট মিল্কের মধ্যে বেড়া ছড়ায়, এই চারটা কিন্তু পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। ভার্টিক্যাল ট্রান্সমিশন, পেরিনেয়াল ট্রান্সমিশন, যদিও এটা ভাইরাসের পড়াশোনা, বেসিক ব্যাকটেরিওলজির সাথে আমরা পড়ে ফেললাম, জেনে গেলাম। পেজ নাম্বার 22 নিচে দেখেন জুনোটিক ডিজিজ কারা কারা করে, শুধু প্রথম কলামটা পড়লেই চলবে। জুনোটিক ডিজিজ জাস্ট ফার্স্ট কলাম একটা স্টার। পেজ নাম্বার 23 আসেন মিল্ক বোন ডিজিজ। এটা কিন্তু এবার নন রেসিডেন্সি মানে এমফিল ডিপ্লোমা কোর্সে আসছে 2023 সালে। মিল্ক বোন ডিজিজ কারা কারা করে? মিল্ক বোন ডিজিজ এটা পরীক্ষায় আসলেও মিল্ক বোন ডিজিজের নামগুলো একটা স্টার, আপনাদের জন্য আগামী বছরের জন্য একটা স্টার। মিল্ক বোন ডিজিজ কারা কারা করে? এরপরে কক্স পাস্তুলেট কারা কারা করে? দেখেন কক্স পাস্তুলেট, কক্স পাস্তুলেট কারা কারা ফলো করে? কক্স পাস্তুলেট কারা কারা ফলো করে? দেখেন ব্যাকটেরিয়া হুইচ ডু নট ফুলফিল কক্স পাস্তুলেট কারা কারা ফলো করে না। চেপোনামা পেরিডাম, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি আছে, তার পাশে আপনি মাইকোব্যাকটেরিয়াম টিবি লিখে রাখেন। মাইকোব্যাকটেরিয়াম লেপ্রির পাশে মাইকোব্যাকটেরিয়াম টিবি দেখেন, আপনার সেটা লেখা আছে। নিশিরিয়া গনোরিয়া হলে মেনিনজাইটিস হবে, ক্লামাইডিয়া রিকেটসিয়া ভাইরাস, সালমোনেলা টাইফি, শিগেলা, এগুলো নামগুলো অ্যাড করা না থাকলে আপনি অ্যাড করে নিতে পারেন। বায়োটেররিজম ক্যাটাগরি এটা একবার রিডিং দিবেন, শুধু আর লিখে রাখেন, একবার রিডিং দিবেন, শুধু জাস্ট ওয়ান টাইম, একবার শুধু রিডিং, জাস্ট একবার রিডিং। এরপরে চলে আসেন ব্লাড কালচারে কারা কারা পজিটিভ আসে। পজিটিভ ব্লাড কালচারটা পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে এখান থেকে। ব্লাড কালচারে কারা কারা পজিটিভ আসে দেখেন, লাস্টের লাইনে লেখা আছে অল দ্য নর্মাল ফর অফ স্কিন। স্কিনকে ছিদ্র করে তো ব্লাড কালচার টানতে হয়। ব্লাড কালচারে পজিটিভ আসে, এটা ট্রিপল স্টার, এই টপিকটা ট্রিপল স্টার। মনে রাখবো কেমন, আমরা পিএসসি পি দিয়ে দুইটা ছিল মনে আছে, সিডোমোনাস আর প্রোপিওনিব্যাকটেরিয়াম। পি দিয়ে দুইটা, সিডোমোনাস আর একটা হচ্ছে প্রোপিওনিব্যাকটেরিয়াম। আর এস দিয়ে দুইটা স্টেফিলোকক্কাস, সি দিয়ে দুইটা ক্যান্ডিডা আর কর্নিব্যাকটেরিয়াম, ক্যান্ডিডা এবং কর্নিব্যাকটেরিয়াম। এই তো আমাদের 23 নম্বর পেজ পড়া শেষ। আমরা 24 নম্বর পেজে আসি ভ্যাকসিন নিয়ে কথা বলতে। আপনাদের পুরনো শীট হলে পেজ নাম্বার 21 আপনারা পাবেন এই ভ্যাকসিন নিয়ে কথা। পেজ নাম্বার 24 আমরা ভ্যাকসিন নিয়ে, এখানে দেখেন ভ্যাকসিন থেকে এই কয়েকটা টপিক পড়লেই চলে। ব্যাকটেরিয়াল ক্যাপসুলার ভ্যাকসিন কারা, লাইভ ভ্যাকসিন, কিল ভ্যাকসিন, সাব ইউনিট কারা, রিকম্বিনেন্ট ভ্যাকসিন কারা, কোভিড-19 ভ্যাকসিন নিয়ে আলোচনা, একটা হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। এই একটা বক্স আছে দেখেন পেজ নাম্বার 24 আপনার শীটের মধ্যে, পুরনো হলে 21 নম্বর পেজে আপনি পাবেন। ব্যাকটেরিয়াল ভ্যাকসিনকে আমরা 3 ভাগে ভাগ করেছি। অ্যাসেলুলার ভ্যাকসিন, ব্যাকটেরিয়ার অ্যাসেলুলার ভ্যাকসিনকে বলা হয় সাব ইউনিট ভ্যাকসিন। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অ্যাসেলুলারকে বলা হয় সাব ইউনিট ভ্যাকসিন। ব্যাকটেরিয়া অ্যাসেলুলার মানে হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন। তাহলে ব্যাকটেরিয়া অ্যাসেলুলার মানে হচ্ছে সাব ইউনিট ভ্যাকসিন। সাব ইউনিট ভ্যাকসিন বা অ্যাসেলুলার ভ্যাকসিন ব্যাকটেরিয়া দুই প্রকার, ক্যাপসুলার, টক্সয়েড। ক্যাপসুলের মধ্যে আমরা পড়েছিলাম 4টা নাম, সালমা, পুসে, এমপিএস ডিগ্রিটা, সালমোনেলা, মেনিনগোকক্কাস, নিউমোকক্কাস, হেমোফাইলাস। এর মধ্যে সালমোনেলা লাইভ ভ্যাকসিনও আছে। আবার টক্সয়েডের মধ্যে ডিপথেরিয়া, পার্টোসিস, টিটেনাস আর বোটুলিনাম, ডিপিটিবি। ডিপথেরিয়া, পার্টোসিস, টিটেনাস এবং বোটুলিনাম। ডিপথেরিয়া, পার্টোসিস, টিটেনাস আর বোটুলিনাম। এর মধ্যে পার্টোসিসের কিল ভ্যাকসিনও আছে, পার্টোসিসের কিল ভ্যাকসিনও আছে। লাইভ ভ্যাকসিন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 3টা আছে, ফ্রান্সিসেলা, বিসিজি এবং একটু আগে জানলাম সালমোনেলা। কিল ভ্যাকসিন, ব্যাকটেরিয়ার কিল ভ্যাকসিন আছে মাত্র 3টা। মনে রাখবেন ব্যাকটেরিয়া আক্রমণ করলে বডিতে সিআরপি পারে, সিআরপি। সি দিয়ে মনে রাখবো কক্সিলা বার্নেটি, আর দিয়ে মনে রাখবো রিকেটসিয়া টাইফি, আর পি দিয়ে মনে রাখবো আমাদের প্রিয় পার্টোসিস, পিতে পার্টোসিস, সিআরপি। এরপরে দেখেন ভাইরাসের ক্ষেত্রে কিল মানে হচ্ছে
আমরা একটা নেমোনিক বানিয়ে রেখেছি হিজড়া। এইচ মানে হেপাটাইটিস এ ভাইরাস, আইতে ইনফ্লুয়েঞ্জা এবং আইপিভি। ইনফ্লুয়েঞ্জা এবং ইনএক্টিভেট পোলিও, আরতে হচ্ছে যেহেতু জাপানিজ এনকেফালাইটিস, আরতে হচ্ছে র্যাবিস। আর কোভিড-19 সব জায়গায় ট্রু। কোভিড-19 সব জায়গায় ট্রু। সাবইউনিট, ভাইরাসের ক্ষেত্রে সাবইউনিট মানে হচ্ছে ভাইরাসের সাবইউনিট মানে হচ্ছে রিকম্বিনেন্ট। ভাইরাসের সাবইউনিট মানে হচ্ছে রিকম্বিনেন্ট। রিকম্বিনেন্ট ভাইরাসের ক্ষেত্রে সাবইউনিট মানে হচ্ছে রিকম্বিনেন্ট। কি হেপাটাইটিস বি, ইনফ্লুয়েঞ্জা, হিউম্যান পেপিলোমা, হার্পিস জোস্টার, ডেঙ্গু, কোভিড-19। ইনফ্লুয়েঞ্জার 3 ধরনের ভ্যাকসিন আছে, লাইভ, কিল্ড এবং সাবইউনিট। কোভিড-19 এর দেখেন তার 4 ধরনের ভ্যাকসিন আছে, লাইভ আছে, কিল্ড আছে, সাবইউনিট আছে এবং mRNA টাইপ ভ্যাকসিন আছে। ওরাল পোলিও বললে আমরা লাইভ বলবো, এর নাম হচ্ছে 7 ভ্যাকসিন। আর আইপিভি বললে কিল বলবো। কিন্তু যদি বলে শুধু পোলিও পরীক্ষায় আসে, শুধু পোলিও, লাইভেও আমরা ট্রু দিব, কিল্ডেও আমরা ট্রু দিব। শুধু পোলিও যদি বলি, কোনো কিছু স্পেসিফিক না করে দেয়, কারণ পোলিও লাইভ ভ্যাকসিনও আছে, কিল ভ্যাকসিনও আছে। এরপরে বাকিরা সবাই লাইভ ভ্যাকসিন। এরপরে দেখেন সেটি নিচে রাখা আছে পোস্ট এক্সপোজার প্রোফাইলিক্সিস। আমরা একটা চার্ট দিয়েছি, এটা ট্রিপল স্টার। পোস্ট এক্সপোজার প্রোফাইলিক্সিস মানে এক্সপোজ হওয়ার পর প্রোফাইলিক্সিস দেওয়া হয়, ট্রিপল স্টার। কোভিড-19 এর ভ্যাকসিন গুলো আমরা একটু দেখে যাই। আরএনএ টাইপ ভ্যাকসিন হচ্ছে ফাইজার এবং মডার্না। ভাইরোলজিতে আলোচনাটুকু আছে, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তারপরেও ফাইজার, মডার্না বলা হয় আরএনএ টাইপ বা mRNA টাইপ। ভাইরাল ভেক্টর টাইপ কোভিশিল্ড, স্পুটনিক, ফাইবার, জনসন হচ্ছে লাইভ ভ্যাকসিন। ইনএক্টিভেট মানে তো কিল্ড বলাই আছে, সিনোফার্ম, সিনোভ্যাক আর কোভ্যাক্সিন কিল্ড। আর প্রোটিন বেসড এটা হচ্ছে সাব ইউনিট। সাব ইউনিট মানে পুরো ভাইরাসের একটা অংশকে দিয়ে তৈরি করা। এর অপর নাম হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে সাব ইউনিট মানে রিকম্বিনেন্ট। রিকম্বিনেন্ট নোভাভ্যাক্স। ভ্যাকসিন থেকে আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন না আসলে মনে রাখবেন মূল্য ফেরত গ্যারান্টি। ভ্যাকসিন থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই, মাস্ট। আমরা পেজ নাম্বার 25-এ চলে যাই। আর পুরোনো শিডিউলের 22 নম্বর পেজ, স্টেরিলাইজেশন। অ্যান্টিসেপটিক কি আছে উপর থেকে তৃতীয় প্যারা, এখানে অ্যান্টিসেপটিক কি ইউজ করা হয় পেজ নাম্বার 25-এ। পুরোনো শিট হলে পেজ নাম্বার 22-এ আপনি পাবেন অ্যান্টিসেপটিক কাদেরকে ইউজ করা হয়। 3 নম্বর পয়েন্টটা পড়াটাই ইম্পর্টেন্ট, অ্যান্টিসেপটিকের 3 নম্বর পয়েন্ট। পেজ নাম্বার 26-এ চলেন, পুরোনো শিডিউলে পেজ নাম্বার 23। ড্রাই হিটের মধ্যে আমরা হট এয়ার ওভেনটা পড়বো। হট এয়ার ওভেন, হট এয়ার ওভেন, হট এয়ার ওভেন। মনে রাখবেন এখানে টেম্পারেচার 160 থেকে 180 ডিগ্রি, এই কথাটা খেয়াল রাখতে হবে। 30 মিনিট থেকে 60 মিনিট। যদি টেম্পারেচার 60 ডিগ্রি হয় তাহলে 60 মিনিট, 180 ডিগ্রি হলে 30 মিনিট। টেম্পারেচার যদি বেশি দেই সময় কম, টেম্পারেচার কম দিলে সময় একটু বেশি। হট এয়ার ওভেনের মাধ্যমে কোন কোন স্ট্রাকচারকে স্টেরিলাইজ করা হয় আমরা এটা ডান পাশে একটু খেয়াল রাখবো। 3টা স্টার। ময়েস্ট হিটের মধ্যে চলে আসেন, ময়েস্ট হিট পেজ নাম্বার 26। ময়েস্ট হিটের মধ্যে আমরা অ্যাবাভ 100 ডিগ্রি অটোক্লেভ আছে, অটোক্লেভের কন্টেন্ট আমরা পড়ব। অটোক্লেভ 121 ডিগ্রি টেম্পারেচার, 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ প্রেসার, 15 থেকে 30 মিনিট। প্রেসার বাড়লে টাইম কমে। দেখেন কাকে কাকে আমরা এখানে স্টেরিলাইজ করব। আগার বেস্ট কালচার মিডিয়া। কালচার মিডিয়াতে সাধারণত অটোক্লেভ করা যায় না, তবে আগার থাকলে সেখানে অটোক্লেভ করা যায়। আগার বেস্ট কালচার মিডিয়া কথা মনে রাখবো। যদি বলা থাকে কালচার মিডিয়া ক্যান বি স্টেরিলাইজড বাই অটোক্লেভ, ট্রু দিব, কারণ আগার বেস্ট কালচার মিডিয়া তো অটোক্লেভ করা যায়। এরপরে যান রেডিয়েশন। রেডিয়েশন মধ্যে গামা রেডিয়েশন করে কাটিয়ে করা যায়, আমরা মনে রাখবো গামা রেডিয়েশন। এরপরে ফিল্ট্রেশন, যে কোনো ফ্লুইড ফিল্ট্রেশন করে স্টেরিলাইজ করা হয়। পেজ নাম্বার 27-এ চলে আসেন। দেখেন 27 নম্বরে আমরা অটোক্লেভ এবং হট এয়ার ওভেনের একটা বর্ণনা দিয়েছি। এরপরে এন্ডোস্কোপ গুলাকে কাকে স্টেরিলাইজ করা যায়, কিভাবে এন্ডোস্কোপ 2% গ্লুটানালডিহাইড দিয়ে করা যায়, ফর্মালডিহাইড দিয়ে করা যায়, ইথিলিন অক্সাইড দ্বারা করা যায়। এন্ডোস্কোপকে কিভাবে স্টেরিলাইজ করা যায় আমরা একটা উল্লেখ করেছি। এবং স্কিন ডিসইনফেক্টর হিসেবে কাকে ইউজ করা যায় পেজ নাম্বার 27 একদম শেষে দিয়েছি। স্কিন ডিসইনফেক্টেন্ট ক্লোরহেক্সিডিন, আইসোপ্রোপাইল অ্যালকোহল, প্রোপিডন আয়োডিন আর হেক্সাক্লোরোইথেন।
ক্লোরহেক্সিডিন, আইসোপ্রোপাইল অ্যালকোহল, পভিডন আয়োডিন এবং হেক্সাক্লোরোইথেন। যাদের সেটা নাই তারা লিখে নেবেন। যদি আরেকবার শুনতে হয় একটু পিছনে দিয়ে আপনি টেনে একটু পিছনে নিয়ে আমার কথাগুলো আরেকবার আপনি রিপিট করতে পারেন। লেখান থেকে নোট লিখে রাখবেন। এন্ডোস্কোপ বা এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্ট গুলোকে কিভাবে স্টেরিলাইজ করা হয়। কি 2% গ্লোরালডিহাইড, ফর্মালডিহাইড আর হচ্ছে ইথিলিন অক্সাইড। এরপরে আমরা স্কিন ডিসইনফেক্টেন্টের নাম আমরা লিখে দিয়েছি পেজ নাম্বার 28, আর পুরনো শীট যদি হয়ে থাকে পেজ নাম্বার 25। একটা যুগান্তকারী একটা অংশ আছে আলোচনায়। দেখেন ডিসপোজেবল প্লাস্টিক মানে নিচের দিকে আমাদের স্লাইডের মধ্যে একটু হাইলাইট করেছি আমরা। প্লাস্টিক সিরিঞ্জ, প্লাস্টিক টিউব এগুলোকে গামা রেডিয়েশন করা হয়, ইথিলিন অক্সাইড দিয়ে করা যায়। গামা রেডিয়েশন বা ইথিলিন অক্সাইড। এন্ডোস্কোপ, সিস্টোস্কোপ, হিট হার্ট লাং মেশিন, ড্রেন টিউব এগুলাকে আমরা কখনোই করতে পারবো না, তাপ দিতে পারবো না। এদেরকে গ্লুটারালডিহাইড, ফর্মালডিহাইড দিয়ে করা হয়। ব্লান্ট সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, শার্প হলে অটোক্লেভ করা যাবে না, ব্লান্টকে অটোক্লেভ করা যায়। সিজার, স্কালপেল, প্লাটিনাম, লুপস, নিডলস, ফরসেপস এগুলোকে ফ্লেমিং করে পুরানো হয়। আগার বেস্ট কালচার মিডিয়া উপরে দেখেন প্রথম লাইনে, একে অটোক্লেভ করা যায়, কিন্তু মিডিয়া কন্টেনিং এগ, সিরাম এদেরকে স্টিমিং করা যায় বা টিনালাইজেশন করা যায়। সবার লাস্টে দেখেন ইনফেক্টেড ব্ল্যাঙ্কেট, পিলো, ওটি, উলেন ব্ল্যাঙ্কেট এগুলাকে ফর্মালডিহাইড দিয়ে ফিউমিগেশন করা হয়। 2021 মার্চে একটা প্রশ্ন আসছে রেসিডেন্সি পরীক্ষায়, হিট সেন্সিটিভ মেডিকেল ডিভাইস আর স্টেরিলাইজ বাই। তাহলে ইথিলিন অক্সাইড গ্যাস ট্রু হবে, 70% অ্যালকোহল ফলস, প্লাজমা স্টেরিলাইজেশন এটা ফলস হবে, এটা আনসার যাই থাকুক ফলস হবে। আয়োনাইজিং রেডিয়েশন দিলে ট্রু হবে, অটোক্লেভ করা যায় না, হিট সেন্সিটিভ যেহেতু আনসার হবে দুইটা। তাহলে আমরা আপনার সেটার মধ্যে উল্লেখ করে দিয়েছি হিট সেন্সিটিভ ডিভাইসকে আমরা কিভাবে স্টেরিলাইজ করব। চিকিৎসক বৃন্দ, স্টেরিলাইজেশন থেকে 2018 সালে একটা প্রশ্ন আমরা দেখি, বয়েলিং ইজ এন ইম্পর্টেন্ট মিনস অফ স্টেরিলাইজিং রাবার ম্যাটেরিয়ালস। রাবার ম্যাটেরিয়ালসকে বয়েল করলে সে গলে যাবে, নষ্ট হয়ে যাবে, তাকে রিইউজ করা যাবে না। সার্জিক্যাল গ্লাভস যদি ড্রাই হিট করি, সার্জিক্যাল গ্লাভসে কিছু থাকবে, উড়ে চলে যাবে। আপনি বলবেন উড়ে যাবে রে, তুই বল না কত দূরে, আমি আছি থাকবো রে তোর হৃদয় আকাশ জুড়ে। গামা রেডিয়েশন একটা স্টেরিলাইজিং এজেন্ট, এটা ট্রু। কালচার মিডিয়া ক্যান বি স্টেরিলাইজড বাই অটোক্লেভ, এটা ট্রু হবে না ফলস হবে? বলেন দেখি। অবশ্যই ট্রু হবে। আগার বেস্ট কালচার মিডিয়াকে অটোক্লেভ করা যায়। পাস্টুরাইজেশন করে ববিসকে কিল করা হয়, এটাও ট্রু হবে। আমরা আপনাকে নিয়ে যাব আরো সুদূর নীলিমায়, অ্যান্টিমাইক্রোবিয়াল, পেজ নাম্বার 29। পুরনো শীট ব্যবহার করে থাকলে 26 নম্বর পেজে আপনি পাবেন। কি পড়বো আমরা? অ্যান্টিসিডোমোনাল, উপর থেকে 5 নাম্বার প্যারা, অ্যান্টিসিডোমোনাল একটা স্টার। এরপরে আমরা পড়বো ম্যাক্রোলিট। দেখেন সিডোমোনালের নিচে আছে ম্যাক্রোলিট। ম্যাক্রোলিট মানে এজিথ্রোমাইসিন। রোগীকে জিজ্ঞেস করে আপনি কি দিয়ে খাইছেন, রোগী বলবে আমি জিমেক্স খাইছি। এজিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন, টেলিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন নামগুলো দেওয়া আছে। এজিথ্রোমাইসিনের পাশে লিখে রাখেন প্রিভেন্টস এটিপিক্যাল নিউমোনিয়া। এজিথ্রোমাইসিন এটিপিক্যাল নিউমোনিয়া